নিত্যানন্দ আমার একপাশেই দাঁড়িয়ে ছিল। তার চোখের দৃষ্টিটা কিন্তু ছিল সামনের ওই নিস্তব্ধ পরিত্যক্ত শ্মশানের দিকে। আমিও সেদিকেই তাকিয়েছিলাম, কিন্তু আমি একটা গাছের আড়ালে ছিলাম। নিত্যানন্দ ছিল আর একটু সামনের দিকে। অনেকক্ষণ থেকেই আমার কেমন যেন মনে হচ্ছিল এই ফাঁকা নির্জন স্থানে আমরা দুজন একা নই, আরো কেউ যেন এখানে রয়েছে, কিন্তু কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিলাম না। মনের মধ্যে চলতে থাকা সেই অদ্ভুত ব্যাপারটা যেন বারবার আমায় এসে জানান দিচ্ছিল, আর আমার কানে কানে কেউ যেন ফিসফিস করে বলে যাচ্ছিল, এই রাতে কিছু একটা হবে, এই রাত বৃথা যাবে না। তবুও মনের মধ্যে চলতে থাকাই দ্বন্দ্বটুকুকে একপাশে সরিয়ে রেখে চাপা গলায় নিত্যানন্দের দিকে তাকিয়ে বললাম, নিত্যানন্দ, তুমি কি ঠিক বলছো? মানে সত্যি কি এই রাতে তেমন কিছু? আমি হলপ করে বলতে পারি ঠাকুর মশাই, প্রত্যেক পূর্ণিমার রাতে ওরা এখানে আসে, কিন্তু কিন্তু আজ এত দেরি করছে কেন সেটাই বুঝতে পারছি না। তবে একবার যদি ওরা বুঝতে পারে আমরা এখানে এসেছি, তবে কিন্তু বড় বিপদ ঘটে যাবে ঠাকুর মশাই। কেন বিপদ ঘটে যাবে কেন? প্রতি পূর্ণিমার জ্যোৎস্নার আলো পড়লে ওরা এই শ্মশানে আসে, কিন্তু এখানে ওরা কোনো মানুষের উপস্থিতি বরদাস্ত করে না। একবার এই শ্মশানে একজন পূর্ণিমার রাতে এসে পড়েছিল, ইচ্ছে করে আসেনি, এমনি এসে পড়েছিল। আর ঠিক তারপরে যে সে কি দেখেছিল সে কথা কেউ ভালোভাবে বলতে পারে না। তারপর থেকে এই লোকটা যেন পাগল হয়ে গেল। আপনি তো আছেন কয়েকদিন, সুযোগ পেলেই লোকটাকে দেখাবো কোনোদিন। এখন মাঝে মাঝেই পথে পথে ঘুরে বেড়ায় সে, বড্ড শান্ত হয়ে গেছে, কিন্তু ভুল করেও তার সামনে কেউ শ্মশানের কথা বলে উঠলেই চিৎকার করে ওঠে আর দুপা পেছনের দিকে সরে গিয়ে দুটো চোখ হাত দিয়ে ঢেকে বলে, না না না, শ্মশানে না, শ্মশানে না, ওরা আছে, ওরা ওখানে আছে। আমি আমি গেলেই ওরা আমায় ধরবে, শ্মশানে গেলেই সাক্ষাৎ মৃত্যু। নিত্যানন্দের প্রতিটা কথায় যেন একগাদা করে ভয় মিশেছিল। বারবার মনে হচ্ছিল এই যে গাছের তলায় আমি দাঁড়িয়ে রয়েছি, সেই গাছের উপর থেকে নেমে আসা সবুজ গাছপাতার ডাল যেন একটু পরেই জীবন্ত হয়ে আমাদের জড়িয়ে ধরতে শুরু করবে। নিত্যানন্দের কথার মধ্যে যেন কি একটা ছিল, আর তাতেই আমি আরো একবার পেছনের দিকে ঘুরে দেখে নিলাম। একটু দূরে গ্রামের মাটির পথটা চাঁদের আলোতে দেখা যাচ্ছে, তারপরই ছোট্ট ডোবা। সেই পথ পেরিয়ে গেলে গ্রামের দুপাশে ধানের জমি, কিন্তু আশেপাশে বড় বড় কয়েকটা গাছ আর প্রায় বুক পর্যন্ত উঠে আসা জঙ্গল ছাড়া আর তেমন কিছুই নেই। সামনের দিকে পায়ে চলা পথ অস্পষ্টভাবে এগিয়ে গিয়ে পড়েছে ওই ন্যাড়া মাঠের কাছে। এক সময় এটা একটা শ্মশান ছিল, কিন্তু এখন আর এখানে মরা পোড়ানো হয় না। দিনের বেলা এলে এদিক ওদিকে ইতস্তত ছড়িয়ে পড়ে থাকা বহুকালের হাড়ের টুকরো, পাটকাঠি, বাঁশ, এই সমস্তই দেখা যায়। তেমন ভাগ্যে থাকলে দু একটা মরার হাড়ের টুকরো পর্যন্তও দেখা যাবে। এখন পাতা পড়ে পচে পচে গোটা জায়গাটার যেন সামান্য বদল ঘটেছে, কিন্তু শ্মশান তো আর রাতারাতি বাসযোগ্য ভূমি হয়ে উঠতে পারে না। যে শ্মশানে মরা পড়ে সে শ্মশানের কথা আলাদা, কিন্তু পরিত্যক্ত শ্মশান সে অতি ভয়ঙ্কর জায়গা। আর সেই শ্মশানের কাছে এই পূর্ণিমার রাতে নিত্যানন্দের সাথে আমায় আসতে হয়েছে। বাতাসে কিসের যেন একটা মিহি গন্ধ পেলাম, কেমন একটা অদ্ভুত গন্ধ। আর তার সঙ্গে সঙ্গেই নিত্যানন্দ চাপা গলায় ফিসফিস করে বলল, ঠাকুর মশাই চুপ করে বসে থাকুন, একটাও কথা বলবেন না। মনে হয় ওদের আসার সময় হয়ে গেছে, আর বেশি দেরি নেই। নিত্যানন্দের কথায় আবার একবার এদিক ওদিক তাকালাম।
চাঁদের আলোটা বড় বড় গাছের ডালপাতা ভেদ করে সব জায়গায় পড়তে পারেনি, তাই খানিকটা আলো আঁধারি হয়ে এসেছে। কিন্তু সামনের খোলা শ্মশানে চাঁদের আলো যেন ধপ ধপ করছে। সেদিকে তাকিয়ে কিন্তু আমি কিছুই দেখতে পেলাম না, অথচ সেই গন্ধটা আবার আমার নাকে এসে লাগলো। কিন্তু এই গন্ধটা আসছে কোথা থেকে সেটাই আমি ভালোভাবে বুঝতে পারছিলাম না। ওদিকে নিত্যানন্দর দিক থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে। সে যেন কিছু একটা দেখতে পেয়েছে, আর সেটা দেখতে পেয়ে যেন তার নিঃশ্বাস বেড়ে উঠেছে। আমি নিত্যানন্দের চেয়ে মাত্র 2-3 হাত পেছনের দিকেই দাঁড়িয়েছিলাম। নিত্যানন্দ দাঁড়িয়েছিল সামনের দিকে। আসলে গাছগুলো এমন ভাবে রয়েছে, একটা গাছের পাশে দুজনের একসাথে দাঁড়াবার সুবিধে নেই, তাই আমাদের এইভাবেই দাঁড়াতে হয়েছিল। কিন্তু নিত্যানন্দ কি দেখতে পেয়েছে যেটা আমি দেখতে পাইনি? আমি কৌতূহলবশত নিত্যানন্দকে জিজ্ঞাসা করলাম, নিত্যানন্দ, নিত্যানন্দ, তুমি কি দেখতে পেয়েছো? ঠাকুর মশাই, আপনি দেখতে পাচ্ছেন না? ও ও আপনি তো পেছনের দিকে রয়েছেন। এক কাজ করুন, তাড়াতাড়ি আপনি এই আমার গাছটার কাছে আসুন, আমি বরং সামনের দিকটায় যাচ্ছি। নিত্যানন্দ পাশের গাছটার কাছে সরে যেতে আমি নিত্যানন্দের গাছটার কাছে গিয়ে দাঁড়ালাম। আর তারপর আমার সামনের দিকে তাকাতেই বুঝতে পারলাম এতক্ষণ নিত্যানন্দ কি দেখতে পাচ্ছিল। ফাঁকা শ্মশানের একদম শেষের দিকে একটা গাছের তলায় কারা যেন এসে বসেছে। এই চাঁদের আলো তো তাদের ভালোভাবে দেখা যাচ্ছে না। কালো কালো কতগুলো ছায়া ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। তাদের দিক থেকে যেন কিছু অস্পষ্ট কথাবার্তাও ভেসে আসছে। নিত্যানন্দ আমার এক পাশের সেই গাছের কাছ থেকে বলল, আমাদেরই গ্রামের একজন এই দৃশ্য অনেক আগে দেখেছিল ঠাকুর মশাই। সে আমাদের কিন্তু বারবার সাবধান করেছিল, এই দৃশ্য দেখার লোভে যেন আমরা এইখানে কখনো না আসি। একবার যদি আমাদের ওপর ওদের নজর পড়ে তাহলেই সর্বনাশ হবে, সেই পাগলটার যেমন হয়েছিল। আমি কিন্তু নিত্যানন্দের কথাগুলো ভালো করে শুনছিলাম না। সামনের ওই দৃশ্যটা দেখে হঠাৎ করেই আমার কি যেন মনে পড়ে যাচ্ছিল। যেটা মনে অল্প অল্প পড়ছিল, যদি সেটাই হয় তাহলে কিন্তু এই গোটা শ্মশানের এবং এই গ্রামের বড় বিপদ রয়েছে। যদি সামান্যতম এদিক ওদিক কোনো কিছু হয় তাহলে এই গোটা গ্রাম শ্মশান হয়ে যেতে পারে। কালো কালো ছায়ার মতো যারা ওখানে রয়েছে তারা আর অন্য কিছু নয়, ওরা শ্মশান চারণ পিশাচিনী। কিন্তু এত শ্মশান চারণ পিশাচিনী যখন একসাথে রয়েছে, তাহলে নিশ্চয়ই এই শ্মশানে কিছু একটা জেগে উঠেছে। নিত্যানন্দ আরো কিছু একটা বলতে যাচ্ছিল, তার সব কথা যেন আমার কানে ঢুকছিল না। তবে হঠাৎ করেই তার একটা কথা আমার কানে এসে বাজলো। লোকটা বলেছিল এই শ্মশানে নাকি পরীর দল এসে নামে, কিন্তু তেমন কিছু তো আমাদের চোখে পড়ছে না। পরী? পরী আসলে কি তা তুমি জানো নিত্যানন্দ? আমি কি করে জানবো বলুন তো ঠাকুর মশাই, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ। আপনি এই ব্যাপারে অনেক কিছুই জানেন। ছোটবেলা থেকে শুনে এসেছি পরীর ডানা থাকে, তাদের দেখতে হয় বড়ই সুন্দর। তবে পরী দেখলে নাকি লোকে পাগল হয়ে যায়। পাগল হওয়ার চেয়ে পরী না দেখাই আমার কাছে অনেক ভালো ঠাকুর মশাই। কিন্তু আপনার দেখার স্বাদ কি মিটেছে? তাহলে চলুন গ্রামে ফিরে যাই। যদি একবার এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু। দেখার স্বাদ এত তাড়াতাড়ি মিটবে কি করে? আমি তো বুঝতেই পারছিলাম এর পরে আরো কিছু একটা অপেক্ষা করছে, তাই নিত্যানন্দকে বললাম, নিত্যানন্দ, এক কাজ করো, তুমি বরং ফিরে যাও, আমি আরেকটু এখানে থাকি। আমার এই দৃশ্য দেখার বড়ই লোভ হচ্ছে। আমার মনে হচ্ছে এই শ্মশানে আরো কেউ আসবে, আর একটু রাত নামলেই তাকে আমি দেখতে পাবো। কিন্তু সে যদি একবার আমাদের দেখে ফেলে তাহলে বিপদ হবে। আমার বিশেষ কিছু ক্ষমতা রয়েছে যাতে আমি নিজেকে রক্ষা করতে পারবো, কিন্তু তোমার যদি কিছু হয়ে যায়, তাই তুমি বরং ফিরেই যাও।
নিত্যানন্দ গাছের তলা থেকে আমার দিকে তাকিয়ে একটু চিন্তিত স্বরেই বলল, কিন্তু ঠাকুরমশাই, আপনি যে বলেছিলেন আপনি দেহ বন্ধন করে দিয়েছেন আমার কোনো ক্ষতি হবে না, তাই তো বুকে সাহস পেয়ে আমি এখানে এসে পড়েছি। একটা অবিশ্বাস তার গলায় বাজছিল, কিন্তু তাকে আমি কি করে বোঝাবো যাদের ও চোখের সামনে দেখতে পাচ্ছে তারা কোনো সাধারণ অশরীরই নয়, তারা নরকের গভীর দ্বার থেকে উঠে আসা প্রেতের দল। আর এরপরে যে আসতে চলেছে সে যদি এই শ্মশানে এসে পড়ে তাহলে এই শ্মশান এমন এক অশুভ স্থানে পরিণত হবে যেখানে কোনো তন্ত্রক্রিয়াই কাজ করবে না। সে কথাটা নিত্যানন্দকে বুঝিয়ে বলা দরকার, কিন্তু তার আগে এখান থেকে সরে যেতে হবে। তাই বললাম, নিত্যানন্দ, পেছনের দিকটায় চলো, আমরা বড্ড কাছে এসে পড়েছি। যদি ওরা একবার এদিকে তাকায় তাহলে আমাদের দেখে ফেলতে পারে। নিত্যানন্দ আমার কথায় সম্মতি জানালো। তারপরে আমরা দুজনে মিলে পেছনের দিকে গাছের আড়ালে গিয়ে দাঁড়ালাম। তবে বারবার মনে হচ্ছিল নিত্যানন্দের কথা মতো সে পাগল হয়ে যাওয়া লোকটি যদি এখানে পড়ি দেখে থাকে তাহলেই শ্মশান চারিণী প্রেত এখানে এলো কেন? নমস্কার, আমি শুভদীপ। আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আজ আপনারা শুনবেন তারানাথ তান্ত্রিকের আরও একটি রোমহর্ষক কাহিনী, তারানাথ তান্ত্রিক ও কুসুমপুরের শ্মশানচারী। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের গল্প যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিক ও কুসুমপুরের শ্মশানচারী। কিশোরী সকাল সকাল এসে পড়বে বলেছিল, কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও যখন সে এলো না তখন আমি বেরিয়ে পড়লাম। তাড়াতাড়ি বেরিয়ে পড়ার অবশ্য অন্য একটা কারণ ছিল। আকাশের গায়ে সবে মেঘ জমতে শুরু করেছে, আরও কিছুক্ষণ অপেক্ষা করলে যদি বৃষ্টি নেমে যায়, সেই কারণেই তড়িঘড়ি বেরোনো। গিন্নিকে বলে রাখলাম কিশোরী যদি এসে পড়ে তাহলে তাকে বলতে আমি একটা বিশেষ কাজে বেরিয়েছি, তারপর সেখান থেকে একেবারে তারানাথের বাড়িতে চলে যাব। না হলে যদি আমি বেরোবার সঙ্গে সঙ্গে কিশোরী এসে পড়ে আর শুনতে পায় আমি সবে এইমাত্র বেরিয়েছি, তাহলে কিশোরীর বড্ড মনক্ষুণ্ণ হবে। এদিকের ব্যবস্থাটা করে দিয়ে বেরিয়ে পড়লাম। তবে তাড়াতাড়ি বেরোবার অবশ্য আরেকটাও কারণ ছিল। মটলেনে যাওয়ার কিছুটা আগেই বাহাতে বড় রাস্তা ছেড়ে একটু ভেতরের দিকে আমার সওদাগরি অফিসের একজন লোক রয়েছে। লোকটি মাস দুয়েক হলো আমাদের অফিসে যুক্ত হয়েছে। আগে সে অন্য এক সওদাগরি অফিসে কাজ করত, আমাদের অফিসে নতুন এসেছে। তার বাড়িতে আমায় একবার যাওয়ার কথা বলেছিল, অথচ রবিবার ছাড়া অন্য কোনো দিন তো সময় হবে না। তাই আজই তার বাড়িতে যাব ভেবে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। ঠিকানা সে বলেই রেখেছিল। ট্রামে করে মটলেনে পৌঁছে তার কথা মতো বাড়ি খুঁজে বাড়ির দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে সামান্য চেনা গলায় ভদ্রলোক বলে উঠলেন, আরে বিপিনবাবু, আমি, আপনি আসতে বলেছিলেন যে। ইচ্ছে করেই আমার নামটা বললাম না, ভদ্রলোককে একটু চমকে দেব এই ভেবে। ভদ্রলোকও কিন্তু দরজার কাজ পর্যন্ত এসে থমকে দাঁড়ালো। দরজার উপর একটা হাত রেখে আবার বলল, কে বলুন তো? বাইরে কে না বললে আমি কিন্তু দরজা খুলব না। একটু অবাক হলাম। ভদ্রলোকে অফিসে সবসময় হাসি খুশি খোলামেলা দেখেছি। ভদ্রলোক নিজের বাড়িতে হঠাৎ এমন ভয় পাচ্ছেন কেন? তাছাড়া আমি কথা বলেছি, দুবার সাড়াও দিয়েছি, তারপরেও ভদ্রলোক এত ভয় পাচ্ছেন কেন? বাধ্য হয়ে নামটা বলতেও ভদ্রলোকের মুখে কিন্তু হাসি ফুটল না। অন্তত আমি এখনো তার মুখটা দেখতে পাইনি, কিন্তু তেমন কিছুই শুনতেও পেলাম না। ভদ্রলোক রুক্ষভাবেই বললেন, ও আচ্ছা, আপনি দাঁড়ান দাঁড়ান। দরজা খুলতেই ভদ্রলোকের গায়ের অবস্থা দেখে কিন্তু অবাক হয়ে গেলাম। তার পরনের উপরে চাপানো রয়েছে একটা গামছা, পরনে সাদা সামান্য ময়লাটে একটা ধুতি, মাথার চুল উস্কো খুস্কো, চোখে এমন একটা দৃষ্টি যা দেখলে বলে দেওয়া যায় ভদ্রলোকের রাতে ভালো করে ঘুম হয়নি। আমি তার এমন দশা দেখে বললাম, সে কি বিপিনবাবু, আপনার এমন অবস্থা কেন? রাতে ঘুমননি নাকি? ভদ্রলোক দরজা দিয়ে মুখ বাইরে বার করে একবার এদিক ওদিকে দেখলেন, তারপর আমার হাত ধরে একরকম ঘরের ভেতরে টেনে নিয়ে গেলেন।
এবং দরজাটা দরাম করে বন্ধ করে দিয়ে বললেন, আপনি এসেছেন। আপনাকে দেখে যে আমি কি খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। একটা বিশেষ দরকারে আমি আপনার খোঁজ করতেই বেরোবো ভাবছিলাম। আচ্ছা, আপনি সেই এক তান্ত্রিকের কথা বলছিলেন না? তার কথায় কি যেন একটা ছিল। আমি অবাক হয়ে বললাম, তারানাথ তান্ত্রিকের কথা বলছেন? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? মশাই, আমায় আজ একবার সেই তান্ত্রিকের কাছে নিয়ে যেতে পারবেন? একটা বিশেষ কারণ আছে, আমি সে কথা পরে বলছি। তার চোখ মুখের অবস্থা দেখেই প্রথমে বুঝতে পেরেছিলাম কিছু তো একটা হয়েছে। তারপর যখন ভদ্রলোক এমন কথা বলল, তখন দুয়ে দুয়ে চার করতে পারলাম। বললাম, বেশ তো, তাহলে আর দেরি করে লাভ নেই। আপনি বরং হাত মুখ ধুয়ে পোশাকটা বদলে নিন। আপনাকে আমি এখনই নিয়ে যাচ্ছি। মানে সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আপনি বরং বসুন, আমি একটু চা করি, তারপর না হয় চা খেয়ে বেরোনো যাবে। হ্যাঁ। আমি ভদ্রলোকের কথায় সম্মতি জানাতেই ভদ্রলোক পোশাক বদলে চা করে নিয়ে এলেন। চা খাওয়া শেষ হতেই ভদ্রলোক তার পাঞ্জাবির পকেট থেকে সিগারেটের একখানা বাক্স বার করে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নিন, ধরুন, সিগারেট খান একটা। আমি হাত বাড়িয়ে একখানা সিগারেট নিলাম, কিন্তু বিপিনবাবু সিগারেট ধরিয়ে এমনভাবে টানতে লাগলেন যেন কোনো একটা ব্যাপার নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত। সেটা অবশ্য আমি বুঝতে পারছিলাম, তবে কারণটা তিনি বলতে চাইছিলেন না, তাই আমিও খুব একটা জোর করিনি। অতিরিক্ত কৌতূহল আমার অভ্যেসে কখনোই ছিল না। বেশ বুঝতে পারছিলাম তারানাথ তান্ত্রিকের কাছেই সে সমস্ত কথা খুলে বলতে চাইছে। অগত্যা যেমন ভাবা তেমন কাজ। সিগারেট আর চা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম সেখান থেকে। বিপিনবাবুর বাড়ি থেকে তারানাথের বাড়ি খুব বেশি দূরে নয়, তাই আমরা পায়ে হেঁটেই চলে গেলাম। তবে যাওয়ার পথে সাথে করে ঠাকুরমশাইয়ের পছন্দের তেলে ভাজা কিন্তু নিতে ভুললাম না। বিপিনবাবুকে নিয়ে ঠাকুরমশাইয়ের বাড়ির দরজার কাছে এসে পড়েছি, এমন সময় দেখি কিশোরী সবেমাত্র ঢুকছে। আমায় দেখতে পেয়ে এসে বলল, বেশ তো ফাঁকি দিয়ে চলে এলে আমায়। তা এত দেরি হলো কেন তোমার? বৌদি তো বললো তুমি নাকি অনেকক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়েছো। আরে সে কথা নয়, এই বিপিনবাবুর বাড়িতে একটু কাজ ছিল, তাই তো বিপিনবাবুকে একেবারে সঙ্গে করেই নিয়ে এলাম, একটা বিশেষ কাজে আর কি। কথাটা বলে কিশোরীকে ইশারা করে একবার চোখ টিপলাম। কিশোরী মুহূর্তের মধ্যে বুঝতে পেরে গেল ব্যাপারটা কি, তাই আর কথা বাড়ালো না। বিপিনবাবুর সঙ্গে নমস্কার আদান প্রদান করে আমরা তিনজন গিয়ে ঢুকলাম ঠাকুরমশাইয়ের বাড়িতে। দাওয়ার কাছে গিয়ে দেখলাম ঘরের দরজা বন্ধ। কিশোরীর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঘরের দরজায় ধাক্কা দিয়ে বলল, ঠাকুরমশাই বাড়িতে আছেন নাকি? এখনো যাওয়ার সময় হয়নি, তাই এখনো রয়েছি। তোমরা এসেছো তা বেশ ভালো ভালো। দাঁড়াও দাঁড়াও, দরজা খুলছি। তারপর ঠাকুরমশাই দরজা খুলে আমাদের সঙ্গে বিপিনবাবুকে দেখে বেশ কিছুক্ষণ ঠায় তাকিয়ে রইলেন তারই দিকে। ঠাকুরমশাইয়ের দুটো চোখ যেন বিপিনবাবুর ঠিক কপালের দিকে স্থির। বিপিনবাবু বোধহয় ব্যাপারটা দেখে কেমন একটু হতভম্ব হয়ে গিয়েছিলেন। বিপিনবাবুর অবস্থা দেখেই ঠাকুরমশাই সামান্য হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসুন, বসুন বসুন, ওই তক্তা বসের উপরেই বসুন। বিভূতি, তোমরাও একটু বসো, আমি এক্ষুনি আসছি। আমাদের বসতে বলে ঠাকুরমশাই একটু ভেতরের দিকে চলে গেলেন, তবে কিছুক্ষণের মধ্যেই ফিরেও এলেন। তবে ফিরে এসে যে কথাটা উনি বললেন সেটা শোনা মাত্রই আমার এবং বিপিনবাবুর চক্ষু একেবারে চড়ক কাজ। ঠাকুরমশাই বললেন, আপনি যে এক ঘোরতর সমস্যার মধ্যে রয়েছেন তা আমি আপনার কপাল দেখেই বুঝতে পেরেছি, কিন্তু ব্যাপারটা সত্যিই বড় অদ্ভুত। তা আপনার সমস্যার ব্যাপারে আর কিছু বলুন। মানে, ওই বাড়িটা ভাড়া নেওয়ার সময় কিছু শুনেছিলেন? ওই বাড়িটা ভাড়া নিলেন, অথচ সেই ব্যাপারে আশেপাশে থেকে আপনি কিছুই শোনেননি। ঠাকুরমশাইয়ের কথার ঘোরটা কাটিয়ে বিপিনবাবু খানিকটা আমতা আমতা করেই বললেন, আসলে বাড়িটা একটু ভিতরের দিকে, এবং তাছাড়া বেশ কিছুদিন ফাঁকাও পড়েছিল। তাও ধরুন বছরখানেক তো হবেই। এদিকে বাড়ি ভাড়া যা দাম বেড়েছে, তার উপর ওইটুকু মাইনে, তাতে তো আর বেশি বড় বাড়ি ভাড়া থাকা চলে না। গ্রামে আমার সংসার রয়েছে,
মাসে মাসে তাদেরকেও টাকা পাঠাতে হয়। ভেবেছিলাম বাড়িটা যদি ভালো হয় তাহলে সংসার নিয়ে চলে আসব। বউ আর ছেলে ছাড়া তো আমার তেমন কিছুই নেই। তবে বুঝতেই পারছেন, গ্রামের সামান্য কিছু জমি জমা ভিটেবাটি রয়েছে। সেসব ছেড়ে চলে আসা মানেই তো বেহাত হয়ে যাওয়া আর কি। 2 বছর ধরে ফাঁকা থাকা একটা ঘর আপনি ভাড়া নিতে গেলেন, অথচ তার আগে একটু খোঁজ খবর করতে পারলেন না। না হে, কাজটা কিন্তু আপনি মোটেই ভালো করেননি। ঠাকুরমশাইয়ের কথায় বিপিনবাবু কেমন যেন ঘাবড়ে গেলেন। তাই বললাম, আহা ঠাকুরমশাই, আপনি ওনাকে শুধু শুধু ভয় দেখিয়ে দিচ্ছেন কেন বলুন তো? উনি আপনার কাছে এসেছেন সমস্যার সমাধান চাইতে, আর আপনি কিনা উল্টে ওনাকে ভয় দেখিয়ে দিচ্ছেন। আমার কথায় ঠাকুরমশাই হেসে উঠলেন, তারপর বললেন, আরে আমি ভয় দেখাচ্ছি না, যেটা সত্যি সে কথাই বলছি। তবে কয়েকটা কথা আপনাকে বলে দেব, সেটা মেনে চললেই হবে। তারপরেও যদি কোনো সমস্যা হয়, আমার বাড়ি তো চেনাই রইল, চলে আসবেন। তারপর না হয় আমি ব্যাপারটা অন্যভাবে দেখব। আপনি একেবারেই নিশ্চিন্তে থাকুন। তার উপর আপনি আবার বিভূতির চেনা লোক বলে কথা। এই কথায় বিপিনবাবু যেন বেশ খানিকটা আশ্বস্ত হলেন। আমার দিকে চেয়ে মিটিমিটি হাসতেই আমি বুঝতে পারলাম তার ভয় আর চিন্তার ভাব খানিকটা কমেছে। এবারে কিশোরী বলে উঠল, বেশ, এইসব সমস্যার সমাধান তো না হয় হলো ঠাকুরমশাই, কিন্তু আমাদের আজকের গল্প কই? তোমরা বড়ই অধৈর্য দেখতে পাচ্ছি। ভদ্রলোক সমস্যায় পড়েছে, তার সাথে একটু কথা না বলে আগে কি করে গল্প শোনাই বলো দেখিয়ে কিশোরী। সে যাই হোক, গল্প যখন শুনতে চাইছো তাহলে শোনো, বলি গল্প। আপনার গল্পের কথা কিন্তু আমি বেশ শুনেছি। আপনি নাকি আপনার জীবনের সব অলৌকিক অভিজ্ঞতার কথা গল্পের মাধ্যমে বলেন। আমারও তো তেমন কোনো কাজ নেই। আপনার যদি কোনো অসুবিধা না থাকে, তাহলে আজ আপনার একটা গল্প শুনেই যায় নাকি? আরে এতে অসুবিধার কি আছে? বেশ তো, আজ নয় 2 জন শ্রোতার বদলে 3 জন শ্রোতা হবে। শ্রোতার সংখ্যা বেশি হলে গল্প শোনাতেও কিন্তু বেশ ভালোই লাগে। আর সকালেই একটা কথা মনে পড়ে যাচ্ছিল বারবার, তা সেটাই বলি আজ। তবে তার আগে কই আমার দক্ষিণাটা দাও দেখি। ঠাকুরমশাই দক্ষিণার কথা বলতেই কিশোরীর সাথে সাথে ঠাকুরমশাইয়ের জন্য নিয়ে আসা পাসিং শোয়ের প্যাকেটটা পকেট থেকে বার করে তক্তাপোষের একপাশে রাখল। আমিও যে ঠাকুরমশাইয়ের জন্য তেলে ভাজা এনেছিলাম সেটা বেমালুম ভুলে গিয়েছিলাম। মনে পড়তেই ব্যাগ থেকে তেলে ভাজার ঠোঙাটা বের করে ঠাকুরমশাইয়ের হাতে দিলাম। দেখলাম ঠাকুরমশাই বেশ প্রসন্ন হলেন। ওনার মুখের এই হাসিটা আমাদের বড্ড প্রিয়। ঠাকুরমশাই সিগারেট ধরিয়ে টানতে টানতে স্থির হয়ে গেলেন কয়েক মুহূর্তের জন্য। তারপর আবার কি যেন একটা ভেবে নিয়ে ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলেন, সে অনেক বছর আগের কথা, ঠিক কত বছর আগের কথা তা মনে নেই। তবে এটুকু মনে আছে, বাড়ি ফিরে আসার বছর 2 আগে হবে। বাড়িতে ফিরেই সেবার জোর করে আমার বিয়ে দিয়েছিল। তারপরেই তো গ্রাম ছেড়ে শহরে চলে আসি। তার আগে একবার ওই গ্রামে গিয়েছিলাম। গ্রামের নাম ছিল কুসুমপুর। সেই গ্রাম কিন্তু একেবারেই অজপাড়া যাকে বলে তাই। তাহলে একবার ভাবো, আমি যে সময়ের কথা বলছি তখন আমি নিজে গ্রামের ছেলে। গ্রামের মাটির গন্ধ, সবুজ গাছপালার প্রাকৃতিক দৃশ্য, গরুর ডাক, রাতের বেলা শিয়ালের হুক্কা হুয়া, এই সমস্ত দেখে শুনে বড় হয়েছি। শীতের সময় সন্ধ্যাবেলা চাদর মুড়ি দিয়ে দাওয়ার কাছে বসে হ্যারিকেনের অল্প আলোয় ঠাকুরদার কাছে গল্প শুনতাম। রোদের মেঠো তাপ গায়ে লাগিয়ে মাঝে মাঝে ছুটে যেতাম পূবের জঙ্গলের দিকে। কখনো যেতাম কৈখালি মাঠে। সেই আমি, যার শিকড় রয়েছে ওই গ্রাম বাংলার বুকে। গ্রামের মাটিতে ধুলোতে যেন আমি নিজের জীবন খুঁজে পেতাম। সেই আমি বলছি অজপাড়া গাঁ। তার মানে বুঝতেই পারছো কেমন সে জায়গা। অজপাড়া গাঁ হওয়ার সবচেয়ে বড় কারণ ছিল সেই গ্রামে বাড়ি ঘর ছিল একেবারেই কম। আর যে কটা ঘর ছিল তার মধ্যে দূরত্ব ছিল অনেক বেশি। এই মনে করো, এখানে বসে আছো, এখানে একটা ঘর,
আবার এগিয়ে গেলাম, ওই তোমরা ট্রামে করে যেখানে নামো সেখানে একটা ঘর, তার মাঝামাঝিতে মাত্র একখানি ঘর। তাহলে বুঝতেই পারছো, রাতের বেলা কারোর বাড়িতে কিছু হয়ে গেলে চিৎকার করেও পাশের বাড়ির কাউকেই ডাকা যাবে না। এইসবের অবশ্য অনেক কারণ ছিল। যারাই ওখানে বসতি গড়েছে তারা বেশ কিছু জমি নিজেদের দখলে এনে তারপরে বসতি করেছে। কুসুমপুর তার মাত্র কয়েক বছর আগে পর্যন্ত ছিল জঙ্গলের মতো জায়গা। একবার সেই জঙ্গলে দাবানলে হলে সমস্ত গাছ মরে যায়, তারপরে সেখানে বসতি শুরু হয়। আর সেই কুসুমপুরের শেষের দিকে ছিল একটি শ্মশান। কুসুমপুর, হরিদেবপুর, বাসকডাঙ্গা, কাজলাহাট, এমনকি নলহাটি সমস্ত গ্রামের মানুষেরা ওই শ্মশানে মরা পোড়াতো বছরখানেক আগে পর্যন্ত। তারপরে আর একটু বাইরের দিকে অন্য একটা শ্মশান তৈরি হয়ে যায়। সেই শ্মশান ছিল নদীর ধারে, তাই আর ওই কুসুমপুরের শেষের দিকের শ্মশানে আর কেউই যেত না। বাড়িঘর যেমন পরিত্যক্ত হয়ে যায় সেখানে আর কেউই যায় না, তেমনি ওই শ্মশানও পরিত্যক্ত হয়ে গিয়েছিল। আর সেই পরিত্যক্ত শ্মশানে এসে বাসা বেঁধেছিল শ্মশান পিশাচিনী। শ্মশান পিশাচিনী? সেটা আবার কি বলুন তো ঠাকুর মশাই? শ্মশানে এক ধরনের পিশাচিনী থাকে। যে শ্মশান ব্যবহৃত হয়, অর্থাৎ যেখানে মরা পোড়ানো হয়, মানুষের যাতায়াত অন্তত মাঝে মাঝে হয়, সেখানে কিন্তু এই পিশাচিনী থাকে না। যে শ্মশান পরিত্যক্ত সেই শ্মশানে এই পিশাচিনী এসে বাসা বাঁধে। মাঝে মাঝে কোনো তান্ত্রিক কিংবা কাপালিক নিজের উদ্দেশ্য সাধনের জন্য এই পিশাচদের শ্মশানে ডেকে আনে। আবার মাঝে মাঝে বিশেষ কোনো কারণে তারা নিজেরাই এখানে এসে উপস্থিত হয়। তবে এই শ্মশান পিশাচিনীরা হলো আসলে এক অতি নিম্ন স্তরের পিশাচ। এর আগ্রহ মৃতদেহের ওপর থাকে, তাই যেখানে পরিত্যক্ত শ্মশান সেখানে এই পিশাচিনী আসবে। তার মানে সেই শ্মশানে পিশাচিনী ছিল? ঠাকুরমশাই, ওভাবে নয়, প্রথম থেকে বলুন। বেশ প্রথম থেকেই বলছি। কুসুমপুরে আমি যখন গিয়েছিলাম তখন গ্রীষ্মের সময়। গ্রীষ্মের প্রবল দাবদাহে চারপাশ যেন দাউ দাউ করে জ্বলছে। কুসুমপুরের গ্রামের এদিক ওদিকে ছড়িয়ে রয়েছে বিস্তীর্ণ জমি। সেই জমির সর্বত্র কিন্তু ধানের চাষ হয়নি। সামনের দিকের কিছুটা মাত্র জমিতে ধানের চাষ হয়েছে। আগেই বলেছি, গ্রামে লোকের সংখ্যা কম, তাই যারা রয়েছে তারাই কোনো রকমে ছড়িয়ে ছিটিয়ে চাষাবাদ করে। গ্রামে শ্রীবৃদ্ধি তখনও হতে শুরু হয়নি। আমি হাঁটতে হাঁটতে এক গৃহস্থের বাড়ির কাছে গেলাম। দরজার কাছে গিয়ে হাঁকাহাঁকি করতেই একটা অল্প বয়স্ক লোক বাইরে বেরিয়ে এলো। আমায় দেখে হাত জোর করে নমস্কার করে বলল, আরে ঠাকুরমশাই, তা কোথা থেকে আসছেন, আর আপনি যাবেনই বা কোথায়? আমি সেই ব্যক্তির প্রশ্নের উত্তরে বললাম, এই গরমে আমি বড্ড কষ্ট পাচ্ছি, আমায় একটু জল খাওয়াতে পারবে? আমার অনুরোধে সেই ব্যক্তি আমায় জল দিলেন। এ কথা ও কথায় কুসুমপুরের কথা জানতে পারলাম। সে ব্যক্তি দুপুরটা আমায় তার গৃহেই থাকতে বলল। গ্রীষ্মের সময় ক্লান্ত হয়ে পথে পথে ফিরছিলাম, তাই তার কথায় আর আপত্তি করলাম না। জানতে পারলাম সে ব্রাহ্মণ সন্তান, ভাগ্যের ফেরেই গ্রামে এসে পড়েছে। এখান থেকে 3 গ্রাম দূরে রয়েছে সর্ষেদহপুর, সেখানেই তার বাড়ি ছিল। কিন্তু তার বাবা মা মারা যেতে গ্রামে জমিদারি সবকিছু জবরদখল করে নেওয়া হয়েছিল। একটা কানা করিও সে পায়নি। গ্রামের মানুষেরা তার পাশে দাঁড়ানো তো দূরের কথা, জমিদারের ভয়ে কেউ একটা কথা অবধি বলেনি। কথায় কথায় সেই ব্যক্তি নিজের নাম বলল। তার নাম নিত্যানন্দ। নিত্যানন্দের দুঃখের কথা শুনে আমার খুবই খারাপ লাগলো। এমন কথা আমি এর আগেও শুনেছি। বেশিরভাগ গ্রামের জমিদাররাই এমন অত্যাচারী হয়। আর শুধু জমিদার কেন, এই পৃথিবীর সব মানুষই তো আর ভালো নয়। যদি পৃথিবীতে সব মানুষ ভালো থাকতো তাহলে পৃথিবী অচল হয়ে যেত। এসব কথা থাক, আসল কথা বলি। সেদিনের রাতটাও আমি নিত্যানন্দের বাড়িতেই থেকে গেলাম।
নিত্যানন্দ রাতে আমায় এক আশ্চর্য কথা শোনালো। বলল, আমাদের এই গ্রামের শেষের দিকে একটা শ্মশান আছে ঠাকুরমশাই। সেই শ্মশানে এখন আর কেউ মরা পোড়ায় না। শেষবার কবে ওখানে মরা পোড়ানো হয়েছিল সে কথাও কেউ জানে না, কিন্তু সবাই এটা জানে যে ওখানে একটা শ্মশান ছিল। আমাদের এই গ্রামে প্রথমের দিকে যারা থাকতে এসেছিলেন তারাও এখানে মরা পোড়াতে দেখেন, কিন্তু ওই শ্মশানে প্রতি পূর্ণিমার রাতে এক অদ্ভুত ব্যাপার ঘটে। পূর্ণিমার রাতে ওই শ্মশানে নাকি কারা আসে। নিত্যানন্দের কথা শুনে আমি ভারী অবাক হয়ে বললাম, শ্মশানে কেউ আসে? পূর্ণিমা রাতে শ্মশানে আবার কে আসবে? জানি না ঠাকুরমশাই, তবে আপনি ভালো সময় এসেছেন। কালই তো পূর্ণিমা। পূর্ণিমার রাতে কেউ যদি রাতের বেলা ওই শ্মশানের দিকে কোনোভাবে চলে যায়, তারপরে কি করে জানি না ওই শ্মশানে নাকি পরদিন সেই ব্যক্তির মৃতদেহ খুঁজে পাওয়া যায়। গোটা রাতে যে সেই ব্যক্তির সাথে কি হয় তা কেউ জানে না। মাত্র একজন ওই শ্মশানের দিকে রাতের বেলা গিয়েও ফিরে আসতে পেরেছিল, কিন্তু সে এখন পাগল হয়ে গেছে ঠাকুরমশাই। তার কথা শুনে আমি বেশ অবাক হলাম। সেদিন রাতে ওই পাগলের কথাই বলে চললো আমাকে, আর বলল সেই শ্মশানের কথা। আমি মনে মনে ভাবতে লাগলাম, পরিত্যক্ত শ্মশানে অনেক রকম অশুভ আত্মা এসে বাসা বাঁধতে পারে, কিন্তু একটা মানুষ অশুভ আত্মা দেখে পাগল হয়ে যাবে? যদিও এটা হওয়া সম্ভব, তবুও মনের মধ্যে কেমন যেন একটা খটকা রয়েই গেল। ঠাকুরমশাই চুপ করতেই বিপিনবাবু বলে উঠল, সে কি ঠাকুরমশাই, তারপর আপনি কি করলেন? আর ওই শ্মশানে কারা আসতো বলুন তো? ওই শ্মশান পিশাচিনী? বিপিনবাবুর প্রশ্ন শেষ হতেই কিশোরী আবার বলে উঠল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি নিত্যানন্দের কথা কি তখন বিশ্বাস করেছিলেন? মানে সে যেই সমস্ত কথা বলেছিল সেগুলো আপনার কি মনে হয়েছিল সত্যি ওই শ্মশানে কেউ আসে পূর্ণিমার রাতে? কিন্তু অশুভ আত্মা কিংবা অশুভ প্রেত শুনেছি আমাবস্যার রাতে কিংবা অন্ধকার রাতে আসে, তাহলে পূর্ণিমার আলোতেই বা কেন? দেখো, তন্ত্রে এমন অনেক কিছুরই উল্লেখ আছে যা কখনোই মানুষ ধারণা করতে পারবে না। এমন অনেক প্রক্রিয়ার কথা রয়েছে যা তোমরা কখনো ভাবতেও পারবে না। এক সাধনা আছে যে সাধনা করে অনেক ক্ষমতা অর্জন করা যায়, কিন্তু সেই সাধনায় নিজের শরীরের রক্ত মরার মাথার খুলির উপর ঢালতে হয়। তবে সেই খুলি কিন্তু পুরনো হলে চলবে না। অন্তত 13 দিনের মধ্যে মারা গেছে এমন কোনো এক মানুষের মাথার খুলি চাই। তাতে যদি গোটা মাথাটা থাকে তাতে অসুবিধা নেই, কিন্তু মাথার উপরের দিকে খুলির জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। তারপর তাতে রক্ত ঢেলে সেই রক্ত শেষে পান করতে হবে। এমন কথা কখনো শুনেছ কি তোমরা? ঠাকুরমশাইয়ের কথা শুনে আমরা শিউরে উঠলাম। বুঝলাম কিশোরীকে কথাটা বুঝিয়ে দেওয়ার জন্যই এমন একটা কথা তিনি বললেন, না হলে ঠাকুরমশাই কখনোই আগে এমন সমস্ত সাধনার কথা আমাদের বলেননি। এবারে আমি বললাম, হ্যাঁ ঠাকুরমশাই, সে তো আপনি আগেই বলেছেন যে এমন অনেক কিছুই আছে যা আমরা কখনোই ধারণা করতে পারবো না, কিন্তু এই পূর্ণিমার আলোয় পিশাচের ব্যাপারটা, এটা তো ঠিক বুঝলাম না। বিভূতি, সেই রাতে গোটা ব্যাপারটা আমিও কিছু বুঝতে পারিনি, কিন্তু এটা বুঝতে পারছিলাম যে কোনো কারণে ওই শ্মশানে কিছু একটা চলে। আর শ্মশানে যারা থাকে তারা অতি সাধারণ মানুষ কিংবা সাধারণ কোনো প্রেত নয়। না হলে গ্রামের মানুষদের তারা হত্যা করবেই বা কেন? সেদিন রাতেই নিত্যানন্দ একটা অদ্ভুত কথা বলল। ঠাকুরমশাই, আমাদের এই গ্রামেরই একজন বলেছে ওই শ্মশানে পূর্ণিমার রাতে যারা নেমে আসে তারা নাকি পরী, কিন্তু আমার সেসব কথা বিশ্বাস হয় না। আপনি বলুন না, পরী মানুষকে মারতে যাবে কেন? দেখো, চোখের ভুলও তো হতে পারে। আর ওই শ্মশানে পরি নামবেই বা কেন বলো তো? নিশ্চয়ই ওখানে অন্য কিছু আছে। কালই তো পূর্ণিমা, কাল রাতে যদি একবার... আমি কথা শেষ করার আগেই নিত্যানন্দ বলে উঠল,
খবরদার ঠাকুরমশাই, ও কাজ একদম করবেন না। ওই শ্মশানে যারা থাকে তারা কিন্তু ভালো নয়। আপনি বরং আমার সঙ্গে কাল ওই বাড়িতে যাবেন, যে পরী কথা বলেছিল সেই পাগলটাকেও সুযোগ পেলে দেখিয়ে দেবো আপনাকে। নিত্যানন্দের কথায় মনের মধ্যে বেশ কৌতূহল জেগে রইল, কিন্তু তখনও জানতাম না এই কৌতূহলের নিরসন যে এমন ভাবে হবে। পরদিন সকালে নিত্যানন্দের সঙ্গে সেই বয়স্ক লোকটির বাড়িতে গেলাম। সমস্ত কিছু দেখে শুনে সে আমাদের দাওয়ায় বসালো এবং বলল, ঠাকুর মশাই, আপনি আপনি সাধক মানুষ, সাধনা, তন্ত্র মন্ত্র এসব নিয়েই আছেন। আমি এখন বৃদ্ধ হয়েছি, চোখেও ভালো দেখি না। তবে তবে এই গ্রামে আসার আগে আমি থাকতাম পাশের গ্রামে। ওই ওই শ্মশানের কথা আমি আগেও শুনেছি। ওইখানে এক রাত্রে আমি এক অদ্ভুত দৃশ্য দেখেছিলাম। আমি আমি ছিলাম পুরোহিত। সেই সূত্রে আমার কিছু মন্ত্র জানা ছিল, তাই আমার সহজে ক্ষতি হয়নি। কিন্তু ওখানে যাওয়া আর মৃত্যুকে ডেকে আনা দুটোই সমান। কিন্তু এই গ্রামে তো কিছু হচ্ছে না, তাছাড়া ওরা রয়েছে ওই শ্মশানে। আমার কৌতূহল নিবারের জন্য পূর্ণিমা রাতে একবার আমাকে সেখানে যেতেই হবে। বড় অদ্ভুত কৌতূহল আপনার। জেনে শুনে মৃত্যুর দিকে পা বাড়াচ্ছেন। কিন্তু তবে তবে সেই রাত্রে আমি একজনের মৃত্যু দেখেছিলাম। সে কথা শুনুন তাহলে। এত অবধি বলে ঠাকুরমশাই থামলেন। তারপর আবারও বলতে শুরু করলেন। লোকটির নাম ছিল প্রবীণ চন্দ্র ভট্টাচার্য। সে তার মতো করে কথাগুলো বলেছিল। আসলে বয়স হয়েছে, তাছাড়া সামান্য কিছু স্মৃতি সে ভুলতেও শুরু করেছিল। সে বলেছিল একটু ছাড়া ছাড়া ভাবে। তবুও তার কথাটাই আমি তোমাদেরকে গুছিয়ে বলছি, শোনো তবে। পাশের গ্রাম থেকে আরেকটি গ্রামে যাওয়ার পথ ওই শ্মশানের পাশ দিয়েই ছিল। যে সময়ের কথা ওই বৃদ্ধ ব্যক্তিটি বলছিলেন, সেই সময়টা ওই শ্মশান পরিত্যক্ত হয়ে গেছে। একদিন রাতে কি একটা কাজে পাশের গ্রাম থেকে যজমানি সেরে তাকে ওই পথেই ফিরতে হচ্ছিল। তার হাতে ছিল হ্যারিকেন, আর তার কাঁধের ঝোলাটার মধ্যে ছিল যজমানের বাড়ি থেকে পাওয়া দক্ষিণা, চাল, আলু, এই সমস্ত। শ্মশানের কাছাকাছি আসতেই তার কেমন যেন মনে হয় ওই শ্মশানের ভেতর থেকে কাদের একটা হাসির শব্দ ভেসে আসছে। তখন রাতও বেশ অনেকটাই গভীর। গ্রামগঞ্জে তো সন্ধে 8টার পরেই আর সেভাবে মানুষ রাস্তায় খুব একটা যাতায়াত করে না। তবে সেদিন পূর্ণিমা থাকায় চারদিকটা বেশ ভালোভাবে ঝলমল করছিল। তিনি ব্রাহ্মণ মানুষ, তাই দেহ বন্ধনের প্রক্রিয়া তার জানাই ছিল। তাই তিনি তৎক্ষণাৎ নিজের দেহ বন্ধন করে নিলেন। এই পূর্ণিমার ঝলমলে রাতেও অনেক সময় অনেক অশুভ শক্তি অপেক্ষা করে থাকে। দেহ বন্ধন করার পরে হঠাৎই এক মেয়েলি গলায় হাসির শব্দ শুনে তার কেমন যেন কৌতূহল হলো। কৌতূহল নিরসনের জন্য সে হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালো ওই শ্মশানের সামনে। শ্মশানের কাছে বেশ কয়েকটা বড় বড় গাছ ছিল। সেই গাছের আড়ালে দাঁড়িয়ে শ্মশানের ভেতরের দিকে তাকাতেই সে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। শ্মশানের ভেতরে ফাঁকা জমিতে হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছে কতগুলো মেয়ে মানুষ। তাদের শরীরে সাদা পোশাক, আর তাদের পোশাক থেকে যেন আলো ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। কিন্তু শুধু তাই নয়, আরো একটা দৃশ্য দেখে তার পা মাটির সঙ্গে একেবারে আটকে গিয়েছিল। ওরা সংখ্যায় ছিল 7 জন, আর সেই 7 জন মেয়ে মানুষের পিঠের কাছ থেকে উঁকি দিচ্ছিল এক জোড়া করে ডানা। ব্যাপারটা দেখে ভয় আর বিস্ময় তার চোখে জল এসে গিয়েছিল। কোন রকমে গাছের গুড়ি ধরে ভয় থরথর করে কাঁপতে কাঁপতে সে দাঁড়িয়ে দেখছিল আরো কিছুক্ষণ। কিন্তু তার দুর্বল মন সেই সমস্ত কিছু সহ্য করে ওঠার মতো ক্ষমতা নিয়ে জন্মায়নি। তাই আর অপেক্ষা না করে সে সেখান থেকে চলে গিয়েছিল। তবে এতটা বলার পর সেই লোকটি আরো একটা কথা বলেছিল। এই পরীর দল দেখে ওই স্থান থেকে বেরিয়ে এলাম।
কিন্তু গ্রামের রাস্তায় পা দিয়ে কয়েক পা হেঁটে গেছি, তারপরে আবারও সে হাসির শব্দ শুনতে পেলাম। তবে তবে তোমাদের কি বলবো, প্রথমবার যে হাসির শব্দ শুনেলা আর সুন্দর বলে মনে হয়েছিল, দ্বিতীয়বার সে হাসির শব্দ কিন্তু তেমন মনে হলো না। স্পষ্ট বুঝতে পারলাম ওরা 7 জন একসঙ্গে হাসছে, কিন্তু কিন্তু ওরা যদি পরী হয় তাহলে ওদের গলার স্বর এমন কর্কশ হয় কি করে? তার কথা শুনে আমি যেন কিছু একটা আন্দাজ করতে পারছিলাম। নিত্যানন্দ বলেছিল ওখানে যারা নেমে আসে তারা মানুষ হত্যা করে, অথচ ইনি যাদের কথা বলছে তারা পরী, আর তাদের গলার স্বর এক সময় কর্কশ হয়ে গিয়েছিল। অনেক বছর আগে এক সাধুর সঙ্গে সাধুদের কাছে শুনেছিলাম এক অতি নিম্ন স্তরের এক পিশাচিনী রয়েছে। সেই পিশাচিনীর নাম সে আমায় সঠিকভাবে বলতে পারেনি, তবে যে স্থান মানুষের পরিত্যক্ত সে স্থান এক সময় মৃত্যুর সাথে সম্পর্কিত। সেই স্থানে এই ধরনের পিশাচিনী মাঝে মাঝে আসে, তবে এই পিশাচিনী অন্ধকারে আসে না, আসে পূর্ণিমার আলোর রাতে। এই পিশাচিনী হলো মৃত্যু পিশাচিনী। যে স্থানে এই পিশাচিনী যায় সেই স্থানে মৃত্যুর কালো ছায়া পড়ে, আর তার বাহন হলো তার সঙ্গে থাকা 7 জন পিশাচিনী। তবে পিশাচিনীর সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে আশ্চর্য ক্ষমতা হলো যে কোনো কিছুর রূপ সে বদল করতে পারে। মনে করো একটি কুকুর তোমার সঙ্গে সঙ্গে ঘুরছে, যে কোনো সময় পূর্ণিমা রাতের আলোয় সে বদলে যেতে পারে সেই মৃত্যু পিশাচিনীতে। এই পিশাচিনীর শারীরিক গঠন বড়ই অদ্ভুত। তার শরীর থেকে বেরিয়ে থাকে 7টি হাত, প্রত্যেকটি হাতে ধরা রয়েছে একটা করে নরমুণ্ডু। তবে সেই নরমুণ্ডু যেন এক জ্যান্ত মানুষের। তার সেই ভয়ঙ্কর মুখ দেখে যে কোনো মানুষ পর্যন্ত ভয় পেয়ে যাবে। সেই পিশাচিনী সম্বন্ধে এই বর্ণনাই আমি ওই সাধুর সঙ্গে সাধুদের কাছ থেকে জানতে পেরেছিলাম। কিন্তু 7 বাহন আর তার 7টি হাতের কথা শুনে কেমন যেন সেই বৃদ্ধ ব্যক্তি অর্থাৎ প্রবীণচন্দ্র ভট্টাচার্যের কথাটা মনে পড়ল। তাকে আর কিছুই বললাম না। ফেরার পথে গোটা কুসুমপুর খুঁজে দেখলাম, কিন্তু কিছুতেই সে পাগল বৃদ্ধ অর্থাৎ প্রবীণচন্দ্রের দেখা পেলাম না। কৌতূহল কিন্তু আমায় কুসুমপুরেই আটকে রাখলো। তারপর দিন সকালে ঘুম ভাঙার আগেই নিত্যানন্দ আমায় ডেকে তুলল। দেখতে পেলাম সে হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে এসে কোনো রকমে সে বলল, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন ঠাকুরমশাই, ওই শ্মশানের কাছে, ওই ওই শ্মশানের কাছে। তার কথা শেষ করতে দিলাম না, তার আগেই আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। লাল রঙের কাপড়টা বিছানার একপাশেই রেখেছিলাম, সেটা গায়ে জড়িয়ে নিয়ে নিত্যানন্দের সাথে বেরিয়ে এলাম। স্পষ্ট বুঝতে পারছিলাম নিত্যানন্দ আমায় কি বলতে চলেছে। গ্রামের সেই শ্মশানের দিকটায় আমি প্রথম গেলাম। দেখলাম গ্রামের একদম বাইরের দিকে একটা ডোবার পরে ফাঁকা জমি পেরিয়ে গ্রামের রাস্তাটা চলে গেছে সেই দিকে। তারপরে খানিকটা জঙ্গল, আগাছার বড় বড় গাছ। সেই সব পেরিয়ে ভেতরের দিকে যেতেই বেশ কিছু লোকজনকে দেখা গেল। সামনের দিকে এগোতেই লোকজনদের কথাবার্তা শুনতে পেলাম। নিত্যানন্দ কাঁপা কাঁপা গলায় আমায় বলল, কাল একজন মরেছে ঠাকুরমশাই। কাল রাতে কি করতে যে ওই শ্মশানের কাছে এসেছিল তা কে জানে। সামনে গিয়ে দেখি এক জায়গায় কয়েকজন লোক গোল করে দাঁড়িয়ে আছে। আমায় দেখেই বোধহয় তারা খানিকটা পথ করে দিল। আমার পরনে সাধুর বেশ দেখে একজন এগিয়ে এসে হাত জোর করে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই দেখুন আমার ছেলেটার কি হয়ে গেল ঠাকুরমশাই, কি হয়ে গেল। এগিয়ে গিয়ে মৃতদেহ দেখে দিনের বেলাতেও আমার বুক কেঁপে উঠল। এর আগে অনেক মৃতদেহ আমি দেখেছি, সব সাধনা করেছি, কিন্তু তবুও এই মৃতদেহটা দেখে আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। মাটির ওপর একটা মধ্যবয়স্ক যুবক শুয়ে রয়েছে। তার দুটো চোখ যেন কেউ খুবলে বার করে নিয়েছে।
তার মুখ থেকে গড়িয়ে পড়ছে রক্ত। তার গোটা শরীর যেন কেউ আক্রোশে ছিঁড়ে ফালা ফালা করেছে, আর তার দুটো পা ও দুটো হাত কেউ যেন ভেঙে দিয়েছে। মৃতদেহটা দেখে বোঝাই যাচ্ছিল এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়, কারণ কোনো মানুষের পক্ষে প্রবল আক্রোশে মৃতদেহ এভাবে লণ্ডভণ্ড করা সম্ভব নয়। নিত্যানন্দ আমার পাশেই দাঁড়িয়ে ছিল। বুঝতে পারলাম সে ভীষণ ভয় পেয়েছে। সে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি এই শ্মশানে আসতে চেয়েছিলেন পূর্ণিমার রাতে। দেখলেন তো কি ভয়ানক ব্যাপার ঘটে গেছে। নিত্যানন্দ, এই শ্মশানে পূর্ণিমা রাতে কাদের আবির্ভাব ঘটে সেটাই আমি দেখতে চাই। এই ছেলেটির মৃত্যু হয়েছে অসাবধানতায়। জেনে শুনে তো আর কেউ এই শ্মশানে আসতে চাইবে না। নিশ্চয়ই শ্মশানের আশেপাশে সে এসে পড়েছিল। ওই পুরোহিত মশাই একটা প্রবল আকর্ষণে শ্মশানের কাছে এসে পরিদল দেখেছিল। নিশ্চয়ই ছেলেটিও তেমন কোনো আকর্ষণে এখানে এসেছিল, আর তারপরই মারা পড়েছে। কিন্তু এসব কিছুতেও আমার মনের কৌতূহল মিটছে না। আমায় একবার পূর্ণিমা রাতেই শ্মশানে এসে গোটা ব্যাপারটা দেখতেই হবে। নিত্যানন্দ এতক্ষণ ধরে ভয় পেয়ে আমার কথার বিরোধিতা করছিল, কিন্তু এবারে বলল, কৌতূহল তো আমারও হয় ঠাকুরমশাই, কিন্তু মনের সাহস জড়ো করতে পারি না। প্রত্যেক পূর্ণিমার রাতে ঘরে বসে বসে ভাবি যদি আমি ওই শ্মশানের কাছে এসে দেখতে পারতাম ওই শ্মশানে কারা এসে জুড়ে বসে রাতে, কিন্তু সাহস পাই না। আবার পরের পূর্ণিমা রাতে নিশ্চয়ই তারা এই শ্মশানে ফিরে আসবে। একটা কাজ করা যাক নিত্যানন্দ, 1 মাস তো আর এই গ্রামে থাকা চলবে না। আমি বরং আশেপাশের গ্রামগুলো ঘুরে আসি কয়েকদিন। ঠিক পূর্ণিমার আগে আগে আমি আবার এখানে ফিরে আসব। নিত্যানন্দ আমার কথা শুনে আমার দিকে তাকালো। ততক্ষণে গ্রামের লোকেরা সেই ছেলেটির মৃতদেহ তোলার ব্যবস্থা করতে শুরু করেছে। একজন মেয়ে মানুষ মৃতদেহের এক পাশে বসে আচার পাচার দিয়ে কাঁদছে আর বলছে, কতবার বললাম পূর্ণিমার দিনে কোথাও যাস নে বাপ, বাড়ি ফিরতে রাত হয়ে গেলে মস্ত বড় বিপদ হয়ে যাবে। কিন্তু আমার কোনো কথা তুই শুনলি না বাপ, আমার কোনো কথা তুই শুনলি না। বুঝতে পারলাম মহিলাটি ওই যুবকের মা। মায়ের প্রাণ তো আর কোনো কিছুই বোঝে না। মৃতদেহটার ওপরে হুমড়ি খেয়ে সে আছাড়ি পাচারি খেয়ে কাঁদছে। ওই রক্তাক্ত বিভৎস মৃতদেহের গায়ে হাত রেখে বারবার ধাক্কা দিচ্ছে আর কাঁদতে কাঁদতে বলছে, ফিরে আয় বাবা, ফিরে আয় তুই। ওই পিশাচের দল তোকে আমার কাছ থেকে আর নিয়ে যেতে পারবে না বাবা, তুই ফিরে আয় বাবা। 2-1 মহিলা তাকে তুলে নিয়ে চলে গেল। কোনো মহিলাদেরই আর সেখানে থাকতে দেওয়া হলো না। সবাই চলে যেতেই মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হলো। আমি সেখানে আর দাঁড়ালাম না, চলে এলাম। সেদিন নিত্যানন্দের সাথে গোটা গ্রাম খুঁজেছিলাম, কিন্তু সেই পাগল বৃদ্ধটাকে আর দেখতে পেলাম না। নিত্যানন্দ খানিক চিন্তিত স্বরে বলল, গোটা গ্রাম খুঁজলাম, কিন্তু ঠাকুরমশাই ওই পাগলটাকে তো আর দেখতেই পেলাম না। কি জানি কি হয়েছে ওর, অন্য কোথাও চলে গেছে নাকি। আমার মনে কিন্তু কথাগুলো রয়েই গেল। সেই পরীর দল, এই বিভৎস মৃতদেহ, সবকিছু মিলিয়ে এই শ্মশানে যা হয়ে চলেছে তা অন্তত আমায় একবার জানতেই হবে। তোমরা জানো ওই কৌতূহলের কারণেই আমার সাধনার পথে বেরিয়ে পড়া। তন্ত্র মন্ত্র আর এই বাংলা মাটির বুকে কোথায় কে লুকিয়ে রয়েছে তা আমার জানা প্রয়োজন। তাই এমন একটা ব্যাপার দেখেও তো আর মুখ ফিরিয়ে চলে যেতে পারি না। তবে অন্য একটা চিন্তাও বারবার হচ্ছিল, ওই শ্মশানে এসে পড়াই বিভৎস বিভীষিকা যদি কোনো কারণে গ্রামে ঢুকে পড়ে, তখন গ্রামের লোকেদের কি হবে? এখনো পর্যন্ত তা হয়নি বলে যে কোনোদিনও হবে না তার নিশ্চয়তা কোথায়? আমি সেদিনই দুপুরের দিকে গ্রাম ছেড়ে চলে গেলাম। আশেপাশের কয়েকটা গ্রামে মাসখানেক কাটাবো, আর পূর্ণিমার আগে আগে আবার ফিরে আসবো, এমন ভেবেই বেরিয়ে পড়েছিলাম। এত অবধি বলে ঠাকুরমশাই থামলেন। এরপর আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম,
ফিরে গিয়েছিলেন সেই কুসুমপুর গ্রামে? আর আপনি কি বুঝতে পেরেছিলেন সেই শ্মশানে ওই শ্মশান পিশাচিনী ছাড়া আর কে এসে উপস্থিত হয়? সে যে মৃত্যু পিশাচিনীর কথা বলেছিলেন সেটাই কি সত্যি ছিল? হ্যাঁ, সেটা সত্যিই ছিল, কিন্তু তখন যদি জানতাম এমন সত্যি আমার সামনে এভাবে ধরা দেবে, তাহলে কি আর নিত্যানন্দকে নিয়ে পরের পূর্ণিমা রাত ওই শ্মশানে যেতাম না। পৃথিবীর কিছু কিছু জায়গা এই পৃথিবীর মধ্যে থেকেও যেন পৃথিবীর বাইরের জগতের সাথে কোনোভাবে এক অদ্ভুত সূত্রে গাঁথা হয়ে যায়। সেখানে যা যেমন রয়েছে তেমনই থাকতে দেওয়াই ভালো, তা নিয়ে নাড়াচাড়া করা ঠিক নয়। ঠিক বললাম তো? কথাটা বলে ঠাকুরমশাই আমার দিকে তাকালেন। আমি ব্যাপারটা ঠিক বুঝতে না পারলেও সেই প্রসঙ্গে মুখে কিছু প্রকাশ করলাম না, খালি বললাম, কিন্তু ওই পুরোহিত মশাই, মানে ওই পাগল বৃদ্ধটা পরীর দল দেখেছিল কেন? এই দেখেছো, তোমরা কিছুই মনে রাখো না। তোমাদের তো আগেই বলেছিলাম, মৃত্যু পিশাচিনী ও তার 7 জন বাহকের সবচেয়ে আশ্চর্য গুণ হলো তারা রূপ বদল করতে পারে। নিশ্চয়ই এর আগে যারা মারা গেছে তারা ওই পরীর দলকে দেখে কিংবা তাদের গলা শুনেই ওই শ্মশানের কাছে গিয়ে উপস্থিত হয়েছিল। তারপরে অদ্ভুত আকর্ষণে তারা শ্মশানের মধ্যে ওই পরীর দলের কাছে চলে যায়, আর তখনই তারা নিজের রূপ ধারণ করে তার উপর নামিয়ে আনে মৃত্যুর করাল গ্রাস। ঠাকুরমশাইয়ের কথা শুনে আমরা চমকে উঠেছিলাম। বিপিনবাবুর দিকে একবার তাকিয়ে দেখলাম সে তন্ময় হয়ে ঠাকুরমশাইয়ের কথা শুনছে। লোকটা যে বেশ ভয় পেয়েছে সেটা বুঝতে পারছিলাম। একেতেই বাড়িতে থাকতে আসার পর এমন উপদ্রবে পড়েছে, তার উপর ঠাকুরমশাইয়ের বাড়িতে প্রথম দিন এসেই এমন এক মৃত্যু পিশাচিনী আর তার 7 বাহকের কথা শুনছে, ভয় তো পাবেই। ঠাকুরমশাই এবারে থামলেন, একটা সিগারেট তুলে ধরিয়ে তাতে টান দিলেন। তারপর বেশ কিছুক্ষণ চুপ থেকে তারপর আবারও বললেন, এরপর আমি কুসুমপুর থেকে হাঁটতে হাঁটতে 2 গ্রাম দূরে নলহাটায় গিয়ে পৌঁছেছিলাম। সেখানে বেশ কয়েকদিন এক গাছের তলায় আশ্রয় নিয়েছি। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। একটা নদীর ধার, নদীর জলের কুলুকুলু শব্দ আর নদীর আশেপাশে দৃশ্য দেখতে দেখতেই দিনটা কেটে যায়। বিকেলের দিকে মনোরম হাওয়ায় গাছের গায়ে হেলান দিয়ে চুপ করে বসে থাকি। ওই গ্রামের লোকেরাও বেশ ভালো, মাঝে মাঝে এটা ওটা আমায় দিয়ে যায়, ফল মিষ্টি, এমনকি কেউ কেউ বাড়ি থেকে রান্না করা নিরামিষ খাবারও পর্যন্ত দিয়ে যায়। খাবারের দিকে আমার কখনোই বাছ বিচার ছিল না, বাঁচার জন্য যেটুকু খেতে হয় সেটুকুই। তাছাড়া আমি তো পুরোপুরি সাধু কখনোই হয়ে উঠতে পারিনি। সাধনা করতাম নিজের মনের ইচ্ছেতে, তাই খিদে তেষ্টাই সমস্ত কখনোই পুরোপুরি ত্যাগ করতে পারিনি। সেখানে থাকলেও রাতের অন্ধকার নেমে এলেই কিন্তু মনে পড়ে যেত নিত্যানন্দের কথা, প্রবীণচন্দ্র ভট্টাচার্যের কথা, সেই পরিত্যক্ত শ্মশানের পরীর দল, শ্মশান পিশাচিনী আর মৃত্যু পিশাচিনীর কথা। সেই সাধুর বর্ণনা অনুযায়ী মৃত্যু পিশাচিনীর 7 হাতে থাকে 7টা নরমুণ্ডু। কিন্তু এমন দৃশ্য কি আদৌ সত্যি হয়? আর সেটা দেখার জন্যই মনের মধ্যে কৌতূহল যেন আস্তে আস্তে বাড়তে থাকে। অমাবস্যার রাতে চারপাশে অন্ধকারের মধ্যে সেই গাছের তলায় বসে জেগে রইলাম অনেক রাত পর্যন্ত। ঝিমুনি আসতে শুরু করেছে। এমন সময় মনে হলো একজন যেন হেঁটে হেঁটে আমার দিকেই আসছে। আমি সজাগ হয়ে বসলাম, অপেক্ষা করতে লাগলাম যে আমার দিকে হেঁটে আসছে তাকে দেখার জন্য। চারপাশে একেবারে ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যার রাত বলে কথা। চারিদিকে তাকিয়েও যেন কোনো কিছুই বুঝতে পারলাম না, অথচ কারোর হেঁটে আসার শব্দ পাচ্ছি। আমি যেখানে আশ্রয় নিয়েছি তার চারপাশে ফাঁকা কয়েকটা বড় বড় গাছ ছাড়া আর কিছুই নেই। সেই গাছের পাতা চারপাশে পড়ে আছে। কেউ হেঁটে এলে তার পায়ের খসখস শব্দ সেই পাতার উপরে গিয়ে পড়ে। তোমরা বিশ্বাস করবে না, কতক্ষণ যে চারিদিকে তাকিয়েছিলাম, কিন্তু কেউই আমার দিকে এগিয়ে এলো না। আশ্চর্য কাণ্ড! অথচ কেউ যদি গ্রামের রাস্তা থেকে ওই শুকনো পাতার উপর দিয়ে
আমার কাছে এসে পৌঁছায় তাহলে তার আসতে মিনিট 10 বেশি সময় লাগার কথা নয়। এক সময় বিরক্ত হয়ে গাছের তলা ছেড়ে উঠে দাঁড়ালাম, আর উঠে দাঁড়াতেই মাথাটা কেমন যেন ঘুরে উঠল। সঙ্গে সঙ্গে যেন শুনতে পেলাম একটা চেনা অথচ গম্ভীর গলা। সে বলছে, কুসুমপুরের শ্মশানে বিপদ আছে তারানাথ, সেখানে যেও না, সেখানে যেও না। ওই একবার মাত্র, তারপরেই কেমন যেন চোখটা বন্ধ হয়ে এলো। সে এমন এক অবস্থা যে তোমাদের বোঝাতেও পারবো না। আমি তাড়াতাড়ি গাছে হেলান দিয়ে বসে পড়লাম। আমার দুটো চোখ কেমন যেন বন্ধ হয়ে আসছে, আর বারবার মনে হচ্ছে আমার চোখের সামনেটা কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। ওই ঘুটঘুটে কালো অন্ধকারের মধ্যে নদীর দিকে তাকালে একটা সাদাটে ভাব দেখা যায়, কিন্তু আমার চোখের সামনে সেই নদী, কালো অন্ধকার সবকিছু কোথায় যেন হারিয়ে যাচ্ছে, আর তার জায়গায় একটা সাদা রঙের আলো কোথা থেকে যেন এসে পড়েছে। সেই আলোর এতই তেজ যে আমি চোখ খোলা রাখতে পারছি না। আমার চোখ বন্ধ হয়ে আসছে। চোখ বন্ধ করা অবস্থাতেই আমি চিৎকার করে বললাম, কে কে আপনি? বলুন, কে আপনি? আমার কথায় কেউই উত্তর দিল না, কিন্তু একটা গুরু গম্ভীর হাসির শব্দ আমি শুনতে পেলাম। কেউ যেন বহু দূর থেকে হাসছে, আর তার হাসির শব্দ আমি মাথার ভেতর থেকে শুনতে পাচ্ছি। অনেক বছর আগে সেই কৈখালি মাঠে কাল ভৈরবকে দেখার সময় আমার মনের অবস্থা যেমন হয়েছিল, আজ এত বছর পরে আবার আমার মনের অবস্থা ঠিক তেমনই হলো। চোখ খুলতে পারছি না, মনের মধ্যে এক প্রবল অস্বস্তি। আমার মাথার মধ্যে সেই গুরু গম্ভীর কথা শুনতে পেলাম। আমি কে সেটা তোমার না জানলেও চলবে তারানাথ। তোমার যখন এত ইচ্ছে তাহলে যাও, কিন্তু মনে রেখো ওখানে গেলে একটা না একটা বিপদ কিন্তু ঘটবেই, আর সেই বিপদের জন্য দায়ী থাকবে একমাত্র তুমি। ওখানে যে আছে। ব্যাস, এই পর্যন্তই শুনতে পেলাম। তারপরে আবার যেন সেই কণ্ঠস্বরটা কোথায় হারিয়ে গেল। আমার চোখ বন্ধ হয়ে এসেছিল, মাথার ভেতরটা ঝিমঝিম করছিল। ওভাবেই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম সেটাও বুঝতে পারিনি। পরদিন সকালে যখন ঘুম ভাঙলো, দেখি রোদের আলো আমার মুখে এসে পড়ছে। আমি তাড়াতাড়ি উঠে বসতেই চারপাশটা দেখে হতভম্ব হয়ে গেলাম। সে আগের মতোই দৃশ্য। নদীর জল কুলুকুলু শব্দে বয়ে যাচ্ছে। রোদ এসে আমার মুখে লাগলেও নদীর দিক থেকে ঠান্ডা গরম বাতাস এসে আমায় যেন ভিজিয়ে দিয়ে যাচ্ছে। একভাবে বেশ কিছুক্ষণ বসে ভাবার চেষ্টা করছিলাম, কাল রাতে আমায় কথাগুলো বলল কে, কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না। দেখতে দেখতে আরো কয়েকটা দিন কেটে গেল। পূর্ণিমার রাত আসতেই যখন আর মাত্র একদিন বাকি, তখন আবার রওনা দিলাম কুসুমপুরের উদ্দেশ্যে। এত অবধি বলে ঠাকুরমশাই থামলেন। তিনি থামতেই বিপিনবাবু বলে উঠলেন, আচ্ছা ঠাকুরমশাই, এই যে কাল ভৈরবের কথা বললেন, কাল ভৈরব যত দূর আমার মনে পড়ছে শিবের সঙ্গে তো কোনো একটা সম্পর্ক রয়েছে কাল ভৈরবের। হ্যাঁ, ঠিকই বলেছেন। কাল ভৈরবকে শিবের একটা অংশ মনে করা হয়। শিবের রুদ্ররূপেরই এক অংশ হলো কাল ভৈরব, কিন্তু অনেকে কথা বিশ্বাস করে না। তবে আমার সাধনা জীবনের পেছনে এই কাল ভৈরবের অনেক বড় অবদান রয়েছে। যদিও এই শেষ জীবনে এসে মনে হয় গুরুদেব ঠিকই বলতেন, সবকিছু আগে থেকে ঠিক করা থাকে। এই সংসার, মানুষ, সাধনা, শুভ আত্মা, শক্তি কিংবা ব্রহ্ম সবকিছুই যেন এক সুতোয় বাঁধা। কে একজন কোথায় যেন চুপ করে বসে সুতো নাড়িয়ে চলেছে, আর তার জন্যই আমাদের এত কিছু। ঠাকুরমশাই যখন এসব কথা বলেন তখন তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে। ওই গোঁফদাড়ির আড়ালে রুক্ষ মুখ, ওই দুটো উজ্জ্বল চোখ তখন কেমন যেন একটা হয়ে আসে। সে সময়টা ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে মনের মধ্যে দু রকমের ভাব জাগে।
যারা প্রথমবার তাকে দেখছে তাদের মনে জাগবে ভয়, কিন্তু আমরা এতদিন ধরে দেখছি বলে আমাদের মনে সম্মান আর শ্রদ্ধা জেগে ওঠে। কিশোরী কিন্তু এইসবের কিছুরই ধার ধারে না। সে বলে উঠল, আরে ঠাকুরমশাই, আপনার তত্ত্ব কথা রাখুন। এখন বলুন, এই কুসুমপুরে গিয়ে তারপর কি হলো? সেই শ্মশানে কি আপনি গিয়েছিলেন ওই পূর্ণিমার রাতে? ঠাকুরমশাইয়ের কিন্তু মনক্ষুণ্ণ হলো না। তিনি সামান্য হাসলেন। তার হাসির মধ্যে কি যেন একটা লুকিয়েছিল, তা ঠিক বুঝতে পারলাম না। তিনি বললেন, হ্যাঁ, গিয়েছিলাম কুসুমপুরে, আর সেখানে সোজা গিয়ে পড়েছিলাম নিত্যানন্দের বাড়িতে। নিত্যানন্দ বোধহয় আশা করতে পারেনি আমি আসব। আমাকে দেখে কেমন যেন অবাক হয়ে গেল। তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, ঠাকুরমশাই, আপনি আবার ফিরে এলেন কেন? শুধু শুধু পূর্ণিমার রাতে ওখানে যাওয়াটা কি সত্যিই প্রয়োজনীয়? না গেলে কি হয় না? শুধু শুধু আমাদের কথা ভাবতে গিয়ে যদি আপনার কোনো একটা বিপদ ঘটে। নিত্যানন্দের কথা শুনে সেই সাধুর বলা কথাগুলো মনে পড়ে গেল। আমার মাথার মধ্যে সেই অদ্ভুত ঘোরের মধ্যে আমি শুনতে পেয়েছিলাম, ওখানে গেলে বিপদ ঘটবে, আর যা বিপদ ঘটবে তার দায় আমিই থাকব। কেমন যেন একটা অদ্ভুত রোগ চেপে গেল। কে এই নিত্যানন্দ, যে আমায় ওই শ্মশানে পূর্ণিমা রাতে যাওয়া থেকে আটকাবে? আর সেই সাধুই বা কে, যে আমায় দেখা না দিয়ে এই শুধু এই কথা বলে আমায় সাবধান করে চলে গেল? কিন্তু আমার উপরে মধু সুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে। দেহবন্ধন করা থাকলে কোনো অশুভ শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু সেই অশুভ শক্তি যদি অতি নিম্ন স্তরের কিংবা অতি উচ্চ স্তরের কিছু হয়, সে কথা আলাদা। কিন্তু এত সহজে কি আমি মৃত্যুবরণ করব? বোধ হয় না। এত কিছু ভেবে নিয়ে তাই নিত্যানন্দকে বললাম, নিত্যানন্দ, তোমার যদি আমার সঙ্গে যেতে না হয় তাহলে তুমি আমার সঙ্গে যেও না, কিন্তু আমি ওখানে যাবই। যদি তোমার সমস্যা হয় তাহলে এই 2 দিন না হয় আমি অন্য কোথাও গিয়ে কাটিয়ে দেব। আমার কথায় নিত্যানন্দ বোধহয় একটু লজ্জাই পেয়েছিল, তাই বলল, এ বাবা, আপনি এসব কি বলছেন? আপনি যখন ঠিক করেই নিয়েছেন আপনি সেখানে যাবেন, তাহলে আর আমার আপত্তি কি আপনি শুনবেন বলুন তো? হ্যাঁ, তবে এই কটা দিন আপনি আমার বাড়িতেই থাকুন, তারপর না হয় যা করার করবেন। বাকি দিনগুলো কিন্তু আর কোথাও গেলাম না, নিত্যানন্দের বাড়িতেই রইলাম আমি। শুধু একদিন সকালের দিকে শ্মশানের কাছে গিয়ে ঘুরে দেখে এসেছিলাম। গোটা শ্মশানটাই ঘুরলাম। শ্মশানের জায়গাটা বেশ বড়। এখানে ওখানে মাটির হাড়ি, টুকরো হাড়, এমনকি কাকের পালক পর্যন্ত ছড়িয়েছিল। দিনের বেলা নিশ্চয়ই এখানে কাক আসে, শকুন আসাটাও বিচিত্র কিছু নয়। যতই ঘুরলাম ততই যেন পূর্ণিমা রাতে শ্মশানে আসার কথা মনে পড়তে লাগলো। সামান্যই পরিত্যক্ত শ্মশানে রাতের বেলা পূর্ণিমার আলোতে কে এসে বাসা বাঁধে? আমার ধারণা যদি সঠিক হয়, তাহলে সেই মৃত্যু পিশাচিনীকে দেখার এই সুযোগটা আমি কিছুতেই ছাড়ব না। সেদিন সন্ধেবেলা নিত্যানন্দ আমার কাছে এসে একটা অদ্ভুত কথা বলল। ঠাকুরমশাই, অনেক ভেবেচিন্তে আমি একটা কথা ভেবেছি। যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমিও আপনার সাথে আজ রাতে ওই শ্মশানের কাছে যাব। আমিও দেখতে চাই ওখানে ঠিক কি আছে। আমি খানিকটা অবাক হয়ে তার দিকে তাকালাম। নিত্যানন্দের চেহারাটা বেটে খাটো, তার গায়ের রং একটু কালোর দিকে, মাথার চুল বেশ লম্বা, মুখের আদল মাঝারি ধরনের, তবে নাকটা একটু লম্বা। নিত্যানন্দের চোখ দুটো যেন আজ বেশি উজ্জ্বল বলে মনে হলো। একটা অদ্ভুত উত্তেজনা তার মধ্যে কাজ করছে। আমায় কথা বলতে না দেখে সে একদম আমার পায়ের কাছে এসে পড়ল এবং বলল, আপনি কিন্তু না করতে পারবেন না ঠাকুরমশাই, আমি কিন্তু আপনার সাথে যাবই যাব। আমি না করার কে বলো তো? তোমার যখন ইচ্ছে হয়েছে তখন তুমি অবশ্যই আমার সঙ্গে যাবে। কিন্তু একটা কথা নিত্যানন্দ। নিত্যানন্দ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর আমি তাকে কথাটা বললাম। কি কথা ঠাকুরমশাই? নিশ্চয়ই সেই সাধুর কথাটা আপনি নিত্যানন্দকে বলেননি? বললেই বোধহয় ভালো হতো বিভূতি। আমি নিত্যানন্দকে সাবধান করে দিলাম যে
ওই শ্মশানে পূর্ণিমা রাতে গেলে কোনো বিপদ হতে পারে, কিন্তু সেই সাধুর কথাটা তাকে আর খুলে বললাম না। আসলে এমন একটা কথা তাকে বললে সে কি আর বিশ্বাস করবে? আমি যে কথা মানতে পারিনি সে কথা নিত্যানন্দের মতো একজন সাধারণ মানুষ কি করেই বা মানবে? তাই এই সব ভেবেই তাকে আর কিছু বললাম না। সেই রাতে নিত্যানন্দকে নিয়ে আমি চলে গেলাম শ্মশানের উদ্দেশ্যে। পথে বেরোতেই কিন্তু দেখতে পেলাম চারপাশটা পূর্ণিমার রাতের চাঁদের আলোয় যেন ধকধক করছে। আকাশে ঝলমল করতে থাকা রূপোলি চাঁদের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এই চাঁদের আলোয় এক মায়াবী রূপ আছে। সেই রূপ আমাদের তন্ত্র সাধনার ক্ষেত্রেও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এমন অনেক তন্ত্র সাধনা আছে যে সাধনা শুধুমাত্র পূর্ণিমার রাতে চাঁদের আলোতেই সম্ভব। সেসব কথা তোমরা ভালোভাবে বুঝতে পারবে না, এখানে সে কথা বলাও আবশ্যক নয়। তবে একটু বলে রাখি, কারণ তার প্রয়োজন আছে। যে রাতে আকাশে এক টুকরো মেঘ থাকে না, শুধু চাঁদ অবস্থান করে, সেই রাতে চাঁদের আলোয় পৃথিবীর বুকে কিছু কিছু স্থান জাগ্রত হয়ে যায়। যে স্থানে মানুষ বাস করে সে স্থানের যেমন এক শক্তি আছে, তেমনি যে স্থানে মানুষ বাস করে না সেই স্থানেরও এমন এক শক্তি আছে। কিছু শুভ শক্তি আর কিছু অশুভ শক্তি। ওই শ্মশান পূর্ণিমা রাতের চাঁদের আলোতে অমনি হয়ে আসতো। তাই ওই গ্রামের লোকেদের সাথে কথা বলে আমি জানতে পেরেছিলাম প্রত্যেক পূর্ণিমা রাতে কিন্তু এমন ব্যাপার ঘটতো না। খুব কম পূর্ণিমা রাতেই ঘটতো, অর্থাৎ যে রাতে আকাশ মেঘ মুক্ত থাকতো সেই রাতেই ঘটতো। আজ আকাশ মেঘ মুক্ত ছিল, চাঁদটা যেন জল জল করছিল আকাশের বুকে। বাড়ি থেকে বেরিয়ে পথে নেমেই নিত্যানন্দ বলল, ঠাকুরমশাই, যদি আজ রাতে আমার কিছু হয়ে যায়, আমি যদি বেঁচে ফিরতে না পারি, তাহলে আমার কোনো দুঃখ থাকবে না। তার কথা শুনে আমি খানিক অবাক হলাম এবং বললাম, সে কি, তুমি এমন কথা বলছো কেন? কি আছে আমার বলুন তো? মা মারা গিয়েছিল বছর 10 আগে। তারপর বাবা মারা যাবার পর ভিটে মাটি সমস্ত কিছুই চলে গেল আমার। বাবা মায়ের একা সন্তান ছিলাম আমি। ভিটে মাটি আমার কপালে জুটল না। এখানে এসে জমি জবরদখল করে এই গ্রামের লোকেদের সাহায্যে কোনো রকমে 2টো ঘর তুলেছি। গ্রামের লোকেদের সাথে চাষের জমিতে হাত লাগাই। আমাদের গ্রামের লোকের সংখ্যা কম বলে সকলেই সকলকে সাহায্য করে ঠাকুরমশাই। কিন্তু আগের গ্রাম এমন ছিল না। সবাই নিজের আখের গোছাতে ব্যস্ত। মানুষের মনে এত হিংসে কেন বলুন তো ঠাকুরমশাই? কেন কেন মানুষ এমন করে? আমরা তো পৃথিবীতে এসেছি কয়েকদিনের জন্য মাত্র। এত হিংসে হানাহানি কেন বলতে পারেন ঠাকুরমশাই? সে কথা যদি সবাই বুঝতো ঠাকুরমশাই, তাহলে যুদ্ধ চলতো না, যুদ্ধের বাজারে জিনিসপত্রের দাম বাড়তো না, আর আমাদের এভাবে হিসাব করে চলতেও হতো না। যাকে আপনি তারপর বলুন ঠাকুরমশাই। পথ চলতে চলতে কিছুক্ষণের মধ্যেই আমরা চাঁদের আলোয় শ্মশানে গিয়ে পৌঁছালাম। শ্মশানের বাইরে গাছের আড়ালে থাকতে থাকতে বেশ কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলাম ওদের। প্রথমে নিত্যানন্দ দেখতে পেয়েছিল কালো কালো বেশ কিছু ছায়া মূর্তি। একসময় বুঝতে পারছিলাম কিছু একটা হতে পারে, তাই নিত্যানন্দকে বাড়ি চলে যাওয়ার জন্যই বললাম। কিন্তু নিত্যানন্দ কিছুতেই বাড়ি যাবে না। যখন বুঝতে পারলাম তাকে এখান থেকে বাড়ি পাঠানো মুশকিল, তখন আর জোর করলাম না। আমি আর একটু কাছে এগিয়ে গেলাম তাদের ভালো করে দেখবার জন্য। সেটাই হয়েছিল সবচেয়ে বড় ভুল আমার। এগোতে এগোতে শ্মশানের বাইরের দিকের গাছেদের একদম সামনে চলে গেছিলাম। নিত্যানন্দ আমার একদম ডান পাশেই ছিল। সামনের দিকে তাকিয়ে দেখলাম সেই কালো ছায়ামূর্তির দল শ্মশানের একদম মাঝামাঝি এসে পড়েছে। গুনে দেখলাম, হ্যাঁ, ঠিক 7 জনই রয়েছে। চাঁদের আলো তাদের গায়ে এসে পড়ছে। তাদের কালো কালো ছায়াগুলো যেন আস্তে আস্তে লম্বা হয়ে উঠছে। একটা অদ্ভুত ভয়ঙ্কর হাসি সেদিক থেকে ভেসে আসতে শুরু করলো। সেটা দেখতে দেখতে নিত্যানন্দ কাঁপা গলায় একবার বলল, ঠাকুর ঠাকুর ঠাকুরমশাই, ওই
ওই ওই ওই ওই ভবানীকে কি ওরাই মেরেছিল? বুঝতে পারলাম আগের পূর্ণিমায় যে মৃতদেহটা শ্মশানে দেখতে পেয়েছিলাম তার নাম ভবানী। নিত্যানন্দের গলা কাঁপছে। আমিও যে একটু চমকে উঠেছি সে কথা মিথ্যে নয়। এই শ্মশানে যদি কোনো রকম বিপদ হয় তাহলে কি হবে? আমার উপরে না হয় মধুসুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে। যদি কপালে থাকে মধুসুন্দরী দেবী কিংবা অজ্ঞাত কোনো শক্তি আমায় ঠিক এই বিপদ থেকে উদ্ধার করবে। কিন্তু নিত্যানন্দ, কিন্তু এই মুহূর্তে তাকে বললে সে ফিরেও তো যাবে না, আমি জানি। আমি সামনের দিকে তাকিয়ে গোটা ঘটনাটা দেখতে লাগলাম। হঠাৎ করেই একটা ব্যাপার ঘটে গেল। চোখের সামনেটা কেমন যেন ঝাপসা হয়ে গেল। তারপরেই চোখ খুলে দেখি সামনের দৃশ্যটা কেমন যেন বদলে গেছে। চাঁদের আলো যেন ঠিক ওই 7টা ছায়ামূর্তির গায়ের উপরই এসে পড়েছে, আর চোখের সামনে সেই ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে বদলে যাচ্ছে উজ্জ্বল আলোয়। আমার চোখের সামনে সে এক অদ্ভুত দৃশ্য। তোমাদের সে দৃশ্যের কথা আমি বলে বোঝাতেও পারবো না। আমি নিজে সেখানে দাঁড়িয়ে ওই দৃশ্য কল্পনা করতে পারিনি কখনো। আমার চোখের সামনে 7টা ছায়ামূর্তি বদলে গেল 7টা পরীতে। তাদের শরীর থেকে বেরিয়ে আসছে উজ্জ্বল আলো, আর তাদের পিঠের ওপর 2টো সাদা রঙের ডানা। এক উজ্জ্বল আলোতে চারপাশটা ভরে গেল মুহূর্তের মধ্যেই। আর তখনই বুঝতে পারলাম চাঁদের আলোয় যারা ওই শ্মশানের মাঝখানে এখন পরীরূপে দাঁড়িয়ে রয়েছে তারা আসল পরী নয়, তারা ওই 7 শ্মশান পিশাচিনী। কিন্তু তাদের এমন রূপ বদলের কথা আমি তখনও বুঝতে পারিনি। তাদের দিক থেকে একটা গুনগুন স্বর ভেসে আসছে, অদ্ভুত মেয়েলি গলা। কিন্তু তারপরে যখনই নিত্যানন্দের মুখে ঘোর লাগা একটা কথা শুনতে পেলাম তখনই বুঝতে পারলাম বিপদটা কি। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, পড়ি নেমেছে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ওরা আমায় ডাকছে, ওরা আমায় ডাকছে। ঠাকুরমশাই, ওরা আমায় ডাকছে। সঙ্গে সঙ্গে প্রবীণচন্দ্র ভট্টাচার্যের কথাগুলো বেশ স্পষ্টভাবেই বুঝতে পারলাম। প্রবীণচন্দ্র ভট্টাচার্য পুরোহিত মানুষ, তার বেশ কিছু ক্ষমতা ছিল। তাছাড়া তিনি ঈশ্বরের পূজারী, দেহবন্ধন ক্ষমতাও তার কাছে ছিল। যদিও নিত্যানন্দের দেহবন্ধন আমি করিয়েছি, তবু ওই শক্তির কাছে আমার দেহবন্ধন ক্ষমতা সামান্য। এই কারণেই হয়তো সেই সাধু আমায় বারবার বারণ করে দিয়েছিল যে এই শ্মশানে না আসতে। নিজের নির্বুদ্ধিতার জন্য নিজেকেই দোষ দিতে লাগলাম বারবার। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দেখতে পেলাম শ্মশানের পশ্চিম কোণ থেকে একটা লম্বা ছায়ামূর্তি এদিকেই হাঁটতে হাঁটতে আসছে। তার সাথে একটা অদ্ভুত গর্জন যেন ভেসে এলো। সে গর্জন যে কেমন আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। একটা ফাঁকা গর্তের মধ্যে যদি কেউ জোরে একটা হাওয়ার কল চালিয়ে দেয় তাহলে যেমন শব্দ ভেসে আসবে ঠিক তেমনই শব্দ। আমি বারণ করার আগেই নিত্যানন্দ সামনের দিকে বেরিয়ে পড়ল। শ্মশানের ভেতরে যেন মাতালের মতো সে 2টো হাত তুলে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো সেই পরীদের দিকে। আমি তার পেছন পেছন এগিয়ে গেলাম, চিৎকার করে বলতে লাগলাম, নিত্যানন্দ, নিত্যানন্দ, ওদিকে যেও না, ওদিকে যেও না নিত্যানন্দ, ওরা আসল পরী নয়। ঠিক তখনই কে যেন আবার আমার কানের কাছে এসে বলল, শ্মশানে যেও না, শ্মশানে যেও না তারানাথ, ওরা কিন্তু মানুষ নয়, তুমি গেলে তোমারও বিপদ হতে পারে। কিন্তু তার কথা তখন আমি শুনলাম না। নিত্যানন্দকে বাঁচানোর জন্য একটা প্রবল তাগিদে আমি ছুটে গেলাম সেই শ্মশানের ভেতরে। নিত্যানন্দ আর সেই পরীদের মধ্যে দূরত্ব আর বেশি নয়। আমি ছুটে গিয়ে তাকে ধরতে পারবো না, কিন্তু তবুও ছুটলাম। নিত্যানন্দ একইভাবে চিৎকার করছে, পড়ি, পড়ি ঠাকুরমশাই, পড়ি, আমায় আমায় ডাকছে, আমায় ওরা ডাকছে ঠাকুরমশাই, পড়ি, পড়িটা আমায় ডাকছে ঠাকুরমশাই, পড়ি। নিত্যানন্দের পেছন পেছন বেশ কয়েক পা এগিয়ে গিয়েছিলাম। সেই ছায়া মূর্তিটা ততক্ষণে আরো কাছে এসে পড়েছে। এবার চাঁদের আলোটা পুরোপুরি ভাবে তার গায়ের উপর এসে পড়েছে, আর তাতেই আমি
পাথরের মূর্তির মতো শক্ত হয়ে দাঁড়িয়ে পড়লাম শ্মশানের এক পাশে। মূর্তিটা একটা নারকেল গাছের মতো উঁচু। তার শরীরের দুদিক থেকে বেরিয়েছে তিনটে করে 6টা হাত। সেই 6টা হাতে যেন কি একটা ধরা। আরেকটা হাত তার পেটের ঠিক সামনেটা থেকে সামনের দিকে বেরিয়ে এসেছে। সেই হাতটা কিন্তু খালি। তার মুখের দিকে তাকাতেই দেখতে পেলাম তার মাথার পেছন দিক থেকে লম্বা কালো চুল যেন একদম মাটি পর্যন্ত এসে পড়েছে। তার মুখ থেকে ওই বীভৎস শব্দ ভেসে আসছে। অতি সাধারণ একটা মেয়ে মানুষের মুখ যেন, কিন্তু এত বড় কোনো মুখ এর আগে আমি কখনো দেখিনি। তার দুটো উজ্জ্বল কালো রঙের কুচকুচে চোখ যেন একভাবে নিত্যানন্দের দিকে তাকিয়ে। তার বড় মুখটায় যেন বড় লাল একটা হাঁ, আর তার মুখের ভেতরটা যেন লাল আগুনের হলকা জ্বলছে। আমার চোখের সামনে নিত্যানন্দ গিয়ে পড়লো সেই পরীর দলের মাঝে, আর তারপরই একটা অদ্ভুত হাসিতে ভরে গেল চারপাশটা। সে পরীর দল মুহূর্তের মধ্যেই বদলে গেল কালো ছায়া মূর্তিতে। নিত্যানন্দ চিৎকার করে উঠল, ঠাকুর মশাই বাঁচান আমায়, ওরা পরি নয়, ঠাকুর মশাই আমাকে বাঁচান আপনি। কথাটা বলেই নিত্যানন্দ ছুটে এলো আমার দিকে। আমি এগিয়ে যেতে লাগলাম, কিন্তু তার আগেই একটা বীভৎস ব্যাপার ঘটে গেল। সে অদ্ভুত মূর্তিটা লম্বা লম্বা হাতগুলো যেন ছুটে এলো নিত্যানন্দকে ধরতে, আর তারপর তাকে ধরে যে কাণ্ডটা করলো তাতে আমার বুক ফেটে কান্না বেরিয়ে আসার জোগাড়। সেই ছায়া মূর্তি নিত্যানন্দের শরীরটাকে দুটো হাতে তুলে যেন কাদা মাটির বল বানানোর মতো মুচড়ে দিল। নিত্যানন্দের চিৎকারটা আমার কান পর্যন্ত এসে পৌঁছলো। তারপরেই দেখতে পেলাম সেই মূর্তি আর কালো কালো ছায়াগুলো যেন আমার দিকে এগিয়ে আসছে। সত্যি বলতে প্রাণ ভয়ে আমি পেছনের দিকে পালাতে শুরু করেছি। এমন সময় দেখতে পেলাম একটু আগে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। কিন্তু তাকে দেখেই যেন আমার মনের জোর ফিরে এসেছিল। আমার মাথার মধ্যে যেন কেউ আবারও বলছিল, তোমায় বলেছিলাম তারানাথ, তোমায় বলেছিলাম এখানে এসো না, বিপদ হবে। আমি দৌড়াতে দৌড়াতে চিৎকার করতে লাগলাম, আমি বুঝতে পারিনি। আমি যদি বুঝতে পারতাম এত বড় বিপদ এখানে আমাদের জন্য অপেক্ষা করছে, তাহলে আমি এখানে আসতাম না। আর আমি এলেও নিত্যানন্দকে এখানে আনতাম না। আমার জন্য আবার সেই গলাটা শুনতে পেলাম। এবার কিন্তু সেই গলা শান্ত। কিছুই তোমার জন্য নয় তারানাথ, সবকিছু আগে থেকেই ঠিক করা আছে। তোমার হাতে কোনো কিছুই নেই। তুমি ফিরে এসো, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি ছুটতে লাগলাম, আর পেছন থেকে সেই গর্জনার অদ্ভুত হাসির শব্দ ভেসে আসছিল। পিছনের দিকে না তাকিয়েও আমি বুঝতে পারছিলাম সেই মৃত্যু পিশাচিনী আজ আমার পিছু পিছু আসছে। আর তার পেছনে আসছে তার সেই 7 বাহক শ্মশান পিশাচিনী। শ্মশানের চৌহদ্দির বাইরে পা রাখতেই আমার পাশে সেই ছায়া মূর্তি যেন এগিয়ে এলো আমার দিকে। আমি আরেক পা এগিয়ে গেলে তার সঙ্গে ধাক্কা খাবো, কিন্তু তার আগে কি যেন একটা হয়ে গেল। আমি দুটো চোখ বন্ধ করে ফেললাম। তারপরেই বুঝতে পারলাম সামনে এগিয়ে গিয়ে গাছের গায়ে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেছি। কতক্ষণ পরে জ্ঞান ফিরেছিল মনে নেই। জ্ঞান ফিরতেই উঠে শ্মশানের দিকে তাকিয়ে দেখি একটা অদ্ভুত দৃশ্য। গোটা শ্মশান ফাঁকা, চাঁদের আলোয় চারপাশটা ভেসে যাচ্ছে, কোথাও কিছু নেই। কিন্তু শ্মশানের ঠিক মাঝখানে কালো মতো কি যেন একটা পড়ে আছে। এতটা বলে ঠাকুরমশাই চুপ করলেন। তার চোখের দৃষ্টি কেমন যেন হয়ে এসেছিল। আমি, কিশোরী, এমনকি বিপিনবাবু পর্যন্ত চুপ করে বসে রইলাম। একটু পরে বিপিনবাবু একবার গলা খাকারি দিয়ে ব্যাপারটা সহজ করে নিয়ে বললেন, সামনে মানে শ্মশানের ভিতরে গিয়ে আরেকবার দেখার চেষ্টা। তার কথা শেষ হওয়ার আগে ঠাকুরমশাই মাথা নাড়িয়ে বললেন, শ্মশানের ভেতরে ওই চাঁদের জ্যোৎস্নার মধ্যে কি পড়েছিল সেটা আমি জানতাম। হতভাগ্য নিত্যানন্দের পাকিয়ে যাওয়া মৃতদেহটা। ভবানীর মৃতদেহটা অমন কেন হয়েছিল সেটা এখন বুঝতে পারছিলাম। আর সাহস ছিল না সেখানে যাবার মতো, তাই সেই রাত্রেই সেই গ্রাম ছেড়ে চলে এসেছিলাম।
নিত্যানন্দের গ্রামের কথাটা মনে ছিল, উদয়পুর। সেই গ্রামে গিয়ে নিত্যানন্দের খোঁজ করেছিলাম। দু একজন বলেছিল নিত্যানন্দ সেই গ্রাম থেকে বছর 2 আগে পালিয়েছে। তবে একটি লোকের কাছে আসল কথা জানতে পেরেছিলাম, সেই গ্রামের জমিদার ভালো নয়, নিত্যানন্দের সমস্ত কিছু কেড়ে নিয়েছিল। আসলে নিত্যানন্দর বাবা পুরোহিত ছিল। এই গ্রামেরই কি একটা বিষয় জমিদারের সঙ্গে তার বিবাদ বেঁধেছিল, আর তাতে জমিদার তককে তককে ছিল। নিত্যানন্দের বাপ মরতেই নিত্যানন্দকে ভিটে মাটি ছাড়া করেছিল। আমি কিছুতেই সেই বিষয়টা ভুলতে পারছিলাম না। একটা ভাবনা বেশি করে ভাবাচ্ছিল যে যদি ওই নারকীয় শক্তি শ্মশানের গণ্ডি ছাড়িয়ে গ্রামের সীমানায় ঢুকে পড়ে। তাই অপেক্ষা করে গেলাম 1 মাস। পুনরায় পূর্ণিমার প্রহর গুনতে থাকলাম। 1 মাস পর এক স্বচ্ছ পূর্ণিমার রাত এসে উপস্থিত হলো। আমিও আমার পরিকল্পনা মতো সমস্ত উপকরণ নিয়ে পৌঁছে গেলাম সেই কুসুমপুর শ্মশানে। একটা ফাঁকা এবং পরিচ্ছন্ন স্থান দেখে সময় থাকতে থাকতে আমি বসে পড়লাম সাধনায়। সাধনার প্রথমটায় সেই রকম কিছু অনুভব করতে না পারলেও কিছুক্ষণ বাদ থেকে শুরু হয় তাদের তাণ্ডব। এক এক করে সকল পরীরা বিবস্ত্র রূপ ধরতে আরম্ভ করলো এবং ধেয়ে আসতে লাগলো আমারই দিকে। যে কোনো প্রকারেই তাদের কাজ হলো আমাকে সাধনা করা থেকে আটকানো। যেহেতু আমার দেহবন্ধনী করা ছিল, তাই তারা শত চেষ্টা করেও আমার সাধনায় ব্যাঘাত করতে ব্যর্থ হয়। আর সাথে তো ছিলই মধুসুন্দরী দেবীর আশীর্বাদ। সেই সব শ্মশান পিশাচিনীরা বিভিন্ন রূপ বদল করে বিভিন্ন কায়দায় আমার সাধনা ভঙ্গের চেষ্টা করতে লাগলো। তবে আমি কিন্তু সেই সবে বিব্রত না হয়ে এক মনে মন্ত্রপাঠ করতেই থাকলাম। আর সাথে চলতে থাকলো আমার সেই সাধনা। এই সাধনা আমি এর আগে কখনো করিনি। এই সাধনার সবটুকুই আমার সাধু সঙ্গে বিভিন্ন সাধুদের কাছ থেকেই শোনা। সেই অনুযায়ী আমি আমার সাধনা এগিয়ে নিয়ে যেতে থাকলাম। সাধনার একেবারে শেষ পর্যায়ে পৌঁছাতেই ধীরে ধীরে সেই পৈশাচিক অবয়বগুলো এক এক করে মহাশূন্যে বিলীন হতে শুরু করলো এবং সাথে ভেসে আসলো তাদের নিজেকে রক্ষা করার শেষ পৈশাচিক চিৎকার। কিছুক্ষণের মধ্যেই চারিদিক একেবারে নিস্তব্ধ হয়ে গেল। বুঝলাম সব অশুভ শক্তির বিনাশ সম্পন্ন হয়েছে। পরদিন সকালে কাউকে না জানিয়েই চলে এসেছিলাম কুসুমপুর গ্রাম থেকে। এখন আর সেই গ্রামের মানুষদের খবর জানি না, কিন্তু তাদের সাথে পুনরায় কোনো অঘটন ঘটেনি এটা অনুভব করতে পারি। তবে নিত্যানন্দের জন্য বড় আফসোস হচ্ছিল। ছেলেটা আমার জন্যই মারা গেল। আমি যদি সেই রাতে তাকে ওখানে না নিয়ে যেতাম তাহলে হয়তো এমনটা হতো না। সেই সাধুর কথা বারবার আমার কানে এসে বাজতো। তোমরা বিশ্বাস করো, তারপরে অনেকদিন পর্যন্ত নিত্যানন্দের মুখ আর সেই সাধুর কথা আমার কানে এসে বাজতো। আজও নিত্যানন্দের কথা মনে পড়লে খুবই খারাপ লাগে আমার। এই অবধি বলে ঠাকুরমশাই আর কিছু বললেন না। দেখলাম তার চোখ দুটি ছলছল করছে। তিনি চুপ করে রইলেন বেশ কিছুক্ষণ। তারপর বিপিনবাবুর দিকে তাকিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না, যদি কোনো সমস্যা হয় আপনি আসবেন। বিভূতি, তোমরাও বেরিয়ে পড়ো এবার। আকাশের অবস্থা ভালো নয়, আর তার উপর আজ কিন্তু আবার পূর্ণিমা। কথাটা শুনে কেমন যেন চমকে উঠলাম মুহূর্তের জন্য। তারপর হেসে বললাম, তাতে কি ঠাকুরমশাই, আমরা তো আর কুসুমপুরের শ্মশানে নেই, তাই আমাদের কোনো চিন্তাও নেই। ঠাকুরমশাই হাসলেন, কিন্তু তার হাসিটা কেমন যেন ম্লান বলে মনে হলো। পথে নেমে কিশোরী গল্প করতে করতে বলল, সবই ঠিক আছে, কিন্তু মৃত্যু পিশাচেই ওই 7টা হাত, আর 6টা হাতে যদি একটা করে নরমুণ্ডু থাকে, তাহলে মাঝের হাত খালি কেন? এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না। ঠাকুরমশাইও বোধহয় জানতেন না। তবুও আমি কৌতুক করে বললাম, বোধহয় ওই হাতটা ফাঁকা থাকতো নতুন এক নরমুণ্ডুর সন্ধানে। বিপিনবাবু কেমন যেন চমকে গেলেন, বললেন, সত্যি কথা, আপনি ঠিকই বলেছিলেন, সে এক তান্ত্রিক বটে। আচ্ছা, তার কি যেন নাম? তারানাথ তান্ত্রিক না? আমি আর কিশোরী
মুখ চাওয়াচাওয়ি করে মাথা নাড়ালাম। কিশোরীর মুখে এবার একটা হাসি ফুটে উঠল। আর তখনই বৃষ্টিটাও শুরু হলো। সঙ্গে সঙ্গে আর বাড়িতে ফিরতে পারলাম না। আমরা দুজন মিলে বিপিনবাবুর সঙ্গে তার বাড়িতেই চললাম। এমন একটা বাড়ির কথা কিশোরী যখন জানতে পেরেছে, এত সহজে সে ছাড়বে না তা আমি জানি। তবে যাওয়া যেতেই পারে, কিন্তু বেশিক্ষণ সেখানে থাকা চলবে না। মটলেন ছাড়িয়ে আমরা গেলাম বিপিনবাবুর বাড়ির উদ্দেশ্যে। মনে মনে ভাবলাম, তাহলে যদি কোনো পূর্ণিমার রাতে পরীর দলের দেখা পাওয়া যায়, তাহলে কি তারা সত্যিকারের পরী নাও হতে পারে? শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প কুসুমপুরে শ্মশানচারী। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি গল্পতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।